ওকে, আই গেস উই উই আর হিয়ার। আমরা সবাই চলে এসেছি, তাই তো? জি স্যার, অনেকেই চলে আসছে স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। জি স্যার। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, মানে কতখানি গিয়েছিলাম? ফিচার্স পড়েছি, ফাংশন সাব ফাংশন পড়েছিলাম, আমরা সিস্টেম সাবসিস্টেম। স্যার স্যার বলতে পারেন কেউ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, বলেন। কেমন আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। লাস্ট ক্লাসে কতখানি পড়েছি বলেন? মনে নাই? স্যার জি বলেন বলেন, সমস্যা নাই তো, ভুল হলেও সমস্যা নাই। নোটস নিয়েছিলেন? আচ্ছা, এমনি আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, মনে নেই তাই তো? জি স্যার। সরি আচ্ছা, স্যার, বুঝিনি। মানে মনে নেই লাস্ট ক্লাসে কতটুকু পড়েছিলাম, তাই তো? স্যার স্যার দেখলে কি বলতে পারবো? আচ্ছা, দেখি একটু দেখাই তাহলে বলতে পারি কিনা। ওকে, পড়েছিলাম এই পর্যন্ত। না স্যার, এটা আসলে এটা আসছে না, এইটুকু পর্যন্ত। এই পর্যন্ত স্যার, এই পর্যন্ত পড়াইছি। আচ্ছা, না স্যার, এই স্লাইডটাও দেখিয়েছিলেন স্যার। ছিলাম আমার যতদূর মনে পড়ে যে আমরা এটা পড়েছিলাম। দেখিয়েছিলেন স্যার। আমরা বলেছিলাম যে সিস্টেম আর সাবসিস্টেমটা নিয়ে স্টার্ট করবো, তাই তো এই পর্যন্ত পড়েছিলাম মূলত। আচ্ছা, ওকে, আমরা বিফোর গোয়িং দ্যাট আমরা ছোট্ট একটা এক্সারসাইজ নিয়ে একটু চিন্তা করি। আপনারা রাগ হবেন না তো, দুই একটা জিনিস একটু কাজ করতে দিলে গ্রুপে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, একটা সেকেন্ড জাস্ট, আমি এখনই রিনেম করে দিচ্ছি। গ্রুপ 1, রিয়েল টাইম কিছু কাজ দিচ্ছি আর কি, দেখি তাহলে কি হয়। গ্রুপ 2, sorry, group 3, four. ওকে, আমরা যদি চ্যাট বক্সে দেই আমরা তো নিতে পারবো তাই না, ডাউনলোড করতে পারবো না? জি স্যার, পারবো। ওকে, But I don't need to. না আমরা গ্রুপ করে দিব, সমস্যা না, একলা একলা পড়বো না, গ্রুপেই পড়বো।
এই চারটা আর্টিকেল, হ্যাঁ। জাস্ট রিক্যাপের জন্য প্রথম 10-15 মিনিট এটা একটু পড়ে নেই আমরা। আমি বাকি যারা আছে জয়েন করলে বা এখনই দিয়ে দিতে পারি গ্রুপে ফর্ম করে। ওকে, 4টা ডকুমেন্টই সবার কাছে থাকা উচিত। স্যার এখনো চ্যাটে কিছু পাইনি। ওকে, আই হোপ নাও ইউ গট ইট। ডেলিভার হয়েছে আই গেস। স্টিল না স্যার। আসছে স্যার, আসছে। স্যার পাইনি স্যার। সবগুলোই এসেছে। ফার্স্ট ভাই আমাদেরকে দিয়ে দিলেই হবে। স্যার হ্যাঁ, আমি মানে এখনো পাইনি স্যার, এটা কি এখনই করতে হবে? হ্যাঁ, মানে আমরা একটু জাস্ট 2-3 পেজ তো বেশ স্যার যে এখানে বিষয়গুলো একটু ডিসকাস করেছি তার কিছু অ্যাপ্লিকেশন ফিল আছে। আমরা আই মিন স্যার আমি এখনো চ্যাট বক্সে কিছু দেখতে স্যার আমি পাচ্ছি না। পাইনি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি সবাইকে মেইল করে দিয়ে দিচ্ছি। এটা আমার কাছে মেইল আইডি আছে সবার, আমি দিয়ে দিচ্ছি সবাইকে মেইলে দিচ্ছি। ডাউনলোড আচ্ছা, হয়ে গেছে। জি। তাহলে আমি যেটা করছি, থ্যাংক ইউ ফায়েজ ভাই। গুড ইনিশিয়েটিভ, জি, অসংখ্য ধন্যবাদ। আমি যেটা করছি যে আমি আপনাদেরকে একটু গ্রুপে ভাগ করে নিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি অ্যাকসেপ্ট করে নিলে আপনারা গ্রুপে ভাগ হয়ে যাবেন। আমরা ব্রেকআউট রুমে যাব 15 মিনিটের জন্য, ঠিক আছে? 15 থেকে 20 মিনিটের বেশি না। আমাদের আইডিয়াটা হচ্ছিল আমরা ডিসকাস করব নিজেদের মধ্যে যে যে টপিকটা পেয়েছি। এই 4টা গ্রুপের 4টা ডকুমেন্টে আমি লিখে দিয়েছি কোনটা কি গ্রুপ যাবে। তো এইটা থেকে আপনারা বেসিক আইডিয়াটা আমাদেরকে শেয়ার করবেন, তাহলেই হচ্ছে। তারপর আমরা আবার করবো। স্যার ব্রেকআউট রুম কত মিনিটের জন্য? 15 মিনিটের জন্য দিচ্ছি। স্যার 15 একটু মিনিটস। কাইন্ডলি স্যার, এখনো পাইনি। আমি ট্রাইং ফর মাই আচ্ছা, আরো ল্যাপটপ। 5 মিনিট বাড়িয়ে দিচ্ছি। ওকে, 20 মিনিট। ওকে, ওকে। ওকে, ওকে স্যার, ঠিক আছে। ওকে, ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলে আপনারা ব্রেকআউট রুমে চলে যাবে। স্যার আমার তো আসছে না ওটা। আপনি ইনভাইটেশন পেয়েছেন, দেখেন। ক্লিক ওকে, দেন ইউ উইল গট ইট। ওকে, ইউ উইল গেট ইট। জি, বাকি যারা আছেন, সাইদ স্যার আপনি আছেন? জি স্যার, সবাইকে মেইল করা হয়ে গেছে স্যার, সবাই মেইলটা চেক করলেই পাবে এখন। জি জি, আপনারা ব্রেকআউট রুমে জয়েন করে ফেলেন। স্যার কোন গ্রুপে পড়ছে সেটা তো দেখে নিই স্যার। আপনি অ্যাকসেপ্ট করলেই চলে যাবেন।
ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট আছে, এখানে হচ্ছে আবার টেবিল টু ডিফারেন্স বিটুইন টিডি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের একটা ডিফারেন্সিয়েট বক্সও আছে। দেন আবার হচ্ছে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট আর হচ্ছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের একটা ডিফারেন্সিয়েশন দেখা যাচ্ছে, আবার প্রসেস দেখা যাচ্ছে। আমাদেরকে মনে হয় একদম বেসিকটা দিয়েছে যতটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ আবার অর্গানাইজেশনাল অ্যানালাইসিস, টাস্ক অ্যানালাইসিস, ডিজাইন, অনেক বড়। Phase 4 evaluation, reaction, learning, job behavior, organization, ultimate value. Then হচ্ছে এটা needs assessment, design, training, development, evaluation. আচ্ছা, মোটামুটি এটা হচ্ছে 11 পাতা। ইন্ট্রোডাকশনটাই মনে হয় আমাদেরকে দিতে মানে প্রথম একবারে হ্যাঁ, first আমারও তাই থেকে। মনে হচ্ছে, যেটা একদম বেসিক, জি মানে যেটা এটা শুরু, এই যে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি আমাদের মধ্যে কেউ পড়বে? এই পুরো একটা প্যারা পড়ার পরে কি আমরা কে কি বুঝলাম সেটা একটু জাস্ট শেয়ার করব? জি জি আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ সাজু ভাই পড়েন। আমরা প্রথমে সরি বলে নিচ্ছি, আনমিউট ছিল আসলে, দাওয়াত হ্যাঁ, আসছে তো। একটু দেখতে হবে, হ্যাঁ। হ্যাঁ, সমস্যা নাই আচ্ছা, ইন্ট্রোডাকশন হচ্ছে the term human resource development is combining to some HRM functions, so it is a relatively modern term as the best means to prepare staff and organization based on activities. Bracket হচ্ছে organizational development, career development and training and development. Thus, human resource development is a part of HRM and it is the important strategies of the company due to playing role in improving employees' behaviors and general performance to individuals and organization. In fact, human resource development activities are interrelated activities significantly. We are here to studying human resource development. For this, we will show what HRD is, why this is important, what scope of HRD is, and how can we do that. All these questions we will answer from next discussion. আচ্ছা আচ্ছা, এখানে বেসিক্যালি আমার আমার আন্ডারস্ট্যান্ডিং যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে এখানে এইচআর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে ফাংশনস গুলো, এটা হচ্ছে একটা, এটার মধ্যে একটা কিছু কম্বিনেশনস আছে, যেখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ট্রেনিং, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, মানে মানে বলে যে মডার্ন কিছু টার্ম, যেখানে স্টাফ এবং অর্গানাইজেশনের অ্যাক্টিভিটির উপরে অ্যাক্টিভিটি চিন্তা করেই হচ্ছে বেসিক্যালি ফাংশন গুলো রেডি করা। অর্থাৎ হচ্ছে আপু এখানে হচ্ছে মানে অর্গানাইজেশন এবং হচ্ছে এমপ্লয়িজ উভয় পক্ষই হচ্ছে বেনিফিটেড হয়। Human resource is a part of HRM and is important strategy of due to play into. সবচেয়ে কঠিনটাই আমাদেরকে দিল। আচ্ছা এটা হচ্ছে এমপ্লয়ীদের বিহেভিয়ারকে ডেভেলপ করে, আচ্ছা, তারপর হচ্ছে কনসেপ্ট অফ পারফরম্যান্স। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে চলে যাই, এটুকু তো মোটামুটি আমরা সবাই বুঝছি। ডেফিনিশন অফ এসআরডি এটাই। আচ্ছা, এটা আমি পড়বো? হ্যাঁ শিওর। আচ্ছা, এখানে বলেছে nowadays many authors use term human resource development to indicate training and development, career development and organization development as an organization's investment in the learning of its people as part of an HRM approach. এটা কোন একটা জায়গায় বলেছে যেন ব্রাটন এন্ড গোল্ড 1998 আর হচ্ছে সোয়ানসন এন্ড হলটন 2001। মানে এগুলো কি কোনো বইয়ের নাম নাকি কোনো আমি রেফারেন্স আর আচ্ছা, HRD is based on the beliefs that organizations are human-made entities that rely on human expertise in order to establish and achieve their goals, and that HRD professionals are advocates of individual and group work process and organizational integrity. HRD is a process of optimizing the production and utilization of the workforce. HRD is concerned with staffing issue, employment mix and number of personnel, deployment by region, by level of care, by type of establishment, by gender, education and training, coherence between competencies and needs of the service program and curricula, learning strategies,
availability of competent teachers and trainers, of adequate infrastructures, performance management, maintenance and improvement of the quality of service, setting of Okay. standards. স্যার আমি এখানে আপনার অনেক- লাইফটা একটু ইজি করি, হ্যাঁ? এই যে এখানে দেখেন, এখানে যে যেমন স্টাফিং ইস্যুস বলেছে, এডুকেশনাল এন্ড ট্রেনিং ইস্যুস গুলো বলেছে, এবিসিডি বলেছে না, Right, এগুলো একটু পড়বো। নিচে হচ্ছিল দেখেন কিছু টেবিলস আছে, মানে right. বেসিক কিছু comparison table আছে স্যার। হ্যাঁ, কিছু কম্পারিজন টেবিল আছে, কিছু জায়গায় স্ট্র্যাটেজির কথা বলেছে আলাদা করে। Right, জাস্ট ওই জায়গাগুলোকে ফোকাস করেন। আপনি তো 20 মিনিটের বেশি মানে পারবেন না আর কি কভার করতে। right স্যার। হ্যাঁ স্যার, Okay, sir. এবং স্যার আপনি আমাদেরকে অনেক বড় একটা দিয়েছেন 12 না, page, সবাই মোটামুটি আমরা যেটাই পেয়েছি এগুলো কিন্তু সব রিয়েল টাইম ডকুমেন্ট, মানে right, কোনো না কোনো স্টাডি থেকে এসছে। right, right. আচ্ছা, ওকে, সেক্ষেত্রে আমরা বাকি ভাইয়াদেরকে বলছি, আমরা কম্পারিজন যেটা আছে ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্টের মধ্যে একটা কম্পারিজন বলেছে যে HRM হচ্ছে সেট অফ প্র্যাকটিস টু নো হোয়াট কাইন্ড অফ HR উই নিড, মানে আমরা কি ধরনের মানে HR হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা সেট অফ প্র্যাকটিস, অর্থাৎ যেখান থেকে আমরা জানতে পারি যে কি ধরনের হিউম্যান রিসোর্স আমাদের দরকার এবং আমরা কিভাবে পেতে পারি, এবং তাদের দিয়ে আমরা কিভাবে করব লক্ষ্য অর্জনের জন্য আর কি। আর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে সিস্টেমেটিক অ্যাক্টিভিটিস টু এনরিচমেন্ট এমপ্লয়ি বাই স্কিল, নলেজ এবং এক্সপেরিয়েন্সেস, ইমপ্রুভ পারফরমেন্স টু মিট হোয়াট আর নিডস অ্যান্ড কারেন্ট অ্যান্ড দ্য ফিউচার টু অ্যাচিভ দ্য গোল। অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে একটা অ্যাক্টিভিটিস, অর্থাৎ হচ্ছে যে এমপ্লয়ির স্কিল, নলেজ এবং এক্সপেরিয়েন্স দিয়ে আমরা কিভাবে আমাদের যে নিডসটা আছে সেটা আমরা কিভাবে হচ্ছে যে অ্যাচিভ করতে পারবো। আমি কি বুঝাতে পারলাম? কেউ যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আমি একটু বলছি, যেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। HRM টা হচ্ছে একটা অর্গানাইজেশনের HR-টা কেমন হবে, তার কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা কি, তার কাছ থেকে আমি কিভাবে বেনিফিটেড হতে পারি, আর হচ্ছে কিভাবে আমি তাকে ইউটিলাইজ করে এবং ওভারঅল ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে অর্গানাইজেশনের গোলসটাকে বা ভিশন মিশনটাকে আমি অ্যাচিভ করতে পারি, সেটাই হচ্ছে HRM। আর এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে একটা অর্গানাইজড অ্যাক্টিভিটি যেটার মাধ্যমে এমপ্লয়ীদের স্কিল, তাদের নলেজ, তাদের এক্সপেরিয়েন্স, এগুলোর বেসিসে তাদের যে ডেভেলপমেন্টটা করা যায়, সেই ডেভেলপমেন্টটা যেটার মাধ্যমে বর্তমানের যে মানে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে Right. আমরা বলি, বর্তমান এবং হচ্ছে ফিউচারের যে নিডটা বা ডিমান্ডটা সেটাকে ফুলফিল করা হয় আর কি। এবং আমরা একটু দেখলাম যে HRM এর মানে ম্যানেজমেন্টের মধ্যে প্ল্যানিং, রিক্রুটমেন্ট সিলেকশন which is very common, ট্রেনিং, কম্পেনসেশন, ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং পারফরম্যান্স ম্যানেজমেন্ট। আর HR ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। বাকিরা যদি বলতেন যে আমরা ঠিকঠাক মতো বুঝাতে পারলাম, মানে ডিসকাসটা করতে পারছি কিনা। জি জি অবশ্যই। আচ্ছা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পারপাস, স্কোপ, আর যেটা বললেন যে বক্স গুলো একটু ফোকাস করতে বললেন যেহেতু আমাদের টাইমটা কম। নিচে আরো দুইটা আছে মেবি। আবার শুধু পয়েন্টগুলো পড়ে গেলে হবে না, মেন পয়েন্টগুলো। হ্যাঁ, এই যে একটা ডিফারেন্সিয়েট বক্স আছে যে ট্রেনিং আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য, ইশতিয়াক মজুমদার ভাই একটু বলেন না, আমাদেরকে একটু বুঝান। এখানে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মধ্যে ট্রেনিং হচ্ছে ট্রান্সফার অফ নেসেসারি স্কিল টু দ্য কারেন্ট ট্রেনার্স, ফোর্স ফর কারেন্ট জব ট্র্যাকস on the current performance, short term to force on specific deficiencies. আমরা কন্টিনিউ করব, ভাইয়া কি আছেন? হ্যাঁ আপু, জি ভাইয়া আপনি বলবেন? বলেন না, প্রবলেম নাই, আপনি আচ্ছা, দুটো তিনটা বলেন তারপর আমি বলবো। শিওর, থ্যাংক ইউ। একটা হচ্ছে ট্রেনিং আর হচ্ছে ডেভেলপমেন্ট। এখন আমরা যদি গোলের দিকে দেখি যে দুইটার গোলটা কিরকম। ট্রেনিং এর গোলটা হচ্ছে কি, এটা হচ্ছে নেসেসারি যে স্কিলটা দরকার একজন ট্রেনির বা একজন হচ্ছে এমপ্লয়ির, সে যখন একটা কাজে যোগ দেয় তখন তার যেটা দরকার সেটাই হচ্ছে তাকে দেওয়া হয়, এটা হচ্ছে ট্রেনিং এর মধ্যে। আর ডেভেলপমেন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেভেলপমেন্ট অফ জেনারেল স্কিলস
ফর ট্রেনিস মানে স্পেসিফিক, ওইটাতে হচ্ছে স্পেসিফিক যেটা ডিমান্ড সেটাকে মিট আপ করা হয়, আর ডেভেলপমেন্টের যেটা বুঝতেছে যে ওভারঅল বা তার জেনারেল সব দিকে স্কিলটাকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করা হয়। আর ট্রেনিং এর ফোকাসটা হচ্ছে তার কারেন্ট যে জব ডেসক্রিপশন বা জব টাস্কটা থাকে, তার যে কাজটা থাকে সেটাকে ফোকাস সেটা করে focus ট্রেনিংটা। করে। নির্দিষ্ট থাকে হ্যাঁ জি। আর ডেভেলপমেন্টটা হচ্ছে উইলিংনেস টু অ্যাকসেপ্ট দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য নিউ টাস্ক, মানে হচ্ছে তার ভবিষ্যতে বা সামনে যে নতুন দায়িত্বটা আসতে যাচ্ছে সেটা সম্পর্কে তার শেখার বা শেখার আগ্রহটা হতে পারে, বা তার রিকোয়ারমেন্টস গুলোর জন্য তাকে ডেভেলপ করা, মানে সামনের জবের যে ডিমান্ড সেটা রিকোয়ারমেন্টস এর সাথে তাকে প্রপার ট্রেন আপ করে তাকে সেই কাজের জন্য ফিট করা, এটা হতে পারে ডেভেলপমেন্টের। যদি আমি ভুল না বলি, আপু আমাকে একটু কারেক্ট করেন। না, আমার ইনফ্লুয়েন্স, আন্ডারস্ট্যান্ডিংও সেম। আমার হ্যাঁ আর understanding same। জি, থ্যাংক ইউ। আর ইনফ্লুয়েন্স হচ্ছে অন দা কারেন্ট পারফরমেন্স, এটাতেই ইনফ্লুয়েন্স থাকে ট্রেনিং এ। তার মানে তাকে যেহেতু কারেন্ট জব টাস্কের বর্তমান উপরে ফোকাস পারফরমেন্স, করা হয়, রাইট। হ্যাঁ তাইলে তার ওইটা থেকে কি আউটকাম আসতেছে সেটার উপরে ফোকাসটা থাকে। আর ডেভেলপমেন্ট ইনফ্লুয়েন্সটা থাকে, আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন দা ফিউচার পারফরমেন্স, যেহেতু এটা নিউ টাস্কের উপর তাকে ডেভেলপ করে, যে সামনে যে কাজটা আসতেছে সেটার জন্য তাকে ফিট করে, তাই ফিউচার পারফরমেন্সটাকে সেটা ইনফ্লুয়েন্স করে। আপু নিচের তিনটা যদি বলতেন। রাইট, থ্যাংক ইউ সোফিয়া ভাইয়া। আচ্ছা, টাইমের ক্ষেত্রে বলেছি ট্রেনিংটা হচ্ছে শর্ট টার্ম, মানে খুব কম সময়ের জন্য, যেটা ফোকাস অন স্পেসিফিক ডেফিসিয়েন্সি, অর্থাৎ যে একদম স্পেসিফিক জিনিসগুলোর উপরে যে উদ্দেশ্য করে। আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে লং টার্ম, অর্থাৎ মানে একটু সময় সাপেক্ষ, যেটা এনরিচ এমপ্লয়ি স্কিলস অ্যান্ড ভ্যারাইটি অফ টাস্ক টু অ্যাড্রেস ভেরিয়েবলস, অর্থাৎ তার ভেরিয়েবলস বলতে যে আমরা যেটা বুঝি, যে এক্সাক্ট বাংলাটা তো আসতেছে না আমার, ভিন্নতা, বিভিন্ন ধরনের ভিন্নতা, হ্যাঁ রাইট। রাইট, মানে কাজের ভিন্নতা, ভিন্নতাটাকে মানে যাতে সে অ্যাবজর্ভ করতে পারে, সেই জন্য একটা এমপ্লয়ি স্কিলের ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি কাজটা করে, মানে ডেভেলপমেন্টটা করায়। আর লেভেল যদি বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে অ্যালোকেট টু এমপ্লয়িজ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অ্যাজ এ হোল, অ্যালোকেট টু এমপ্লয়িজ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অ্যাজ এ হোল, অর্থাৎ একটা এমপ্লয়িকে কথাটা বুঝি নাই, অ্যালোকেট টু এমপ্লয়িজ, ইন অ্যাডমিনিস্ট্রেটিভ একটু পরে, লেভেল allocated to employees in administrative levels as a whole, dedicated to management level as a whole. কর্মীকে প্রশাসনিক পর্যায়ে যাওয়ার জন্য সাহায্য করে। প্রশাসনিকের সম্পূর্ণ কাজের জন্য অ্যালোকেট করে একটা স্টাফকে ট্রেনিং। আমি একটু ক্লিয়ার না আসলে। মানে এটা বুঝিয়েছে, যেটা আমি বুঝতেছি, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছে তাদেরকে ওভারঅল ওদেরকে অ্যালোকেটেড করা হয়, মানে ট্রেনিংটা, মানে নিচের এটা হয়তো এটা বোঝাচ্ছে অর্থাৎ যে ফর এক্সাম্পল আমি ডাউনওয়ার্ড যদি বলি, স্টাফদেরকে তাহলে দেওয়া হয় আমাকে না। হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাজের জন্য বেসিক্যালি ট্রেনিংটা অ্যালোকেট করা হয়। রাইট, মেবি এটাই বোঝাচ্ছে। আচ্ছা, তারপর আমরা এটা স্যারকে অবশ্যই জিজ্ঞেস করবো। হুম। আর ডেডিকেটেড টু ম্যানেজমেন্ট লেভেল অ্যাজ হোল ডেভেলপমেন্ট। আর রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে বলেছে ডিপেন্ড অন দ্য শর্টেজ অর ল্যাক অফ স্কিলস। মানে আপু এটা মনে হয় এরকম এখানে যে হতে পারে। পয়েন্টটা আছে একটু খেয়াল করেন স্যার, এখানে যে স্যার। পয়েন্টটা আছে অ্যালোকেটেড স্যার এই টু লেভেল, এমপ্লয়িজ, এটাই আমরা বুঝিনি স্যার। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে আপনার ট্রেনিং এর নমিনেশনস গুলো আসছে, বা ট্রেনিংটা আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে অ্যাজ এ হোল আপনি চিন্তা করছেন। আর এইচআরডি যখন চিন্তা করবে তখন হচ্ছে ডেভেলপমেন্ট বা তার যে পার্টিকুলার, মানে এখান থেকে হচ্ছে ডেডিকেটেড টু ম্যানেজমেন্ট লেভেল অ্যাজ এ হোল, সে যে জায়গাটা চিন্তা করছে। জি, মানে সে টপ লেভেলে যারা যাবে বা ওই মানে ফিউচার আপকামিং ইস্যুস গুলো তো তাকে অবশ্যই লং টার্মের বিষয়গুলো চিন্তা করতে হবে তাকে, রাইট? জি জি। ওকে, স্যার কি আছেন? হ্যাঁ আছে। স্যার এই যে এখানে একটা কথা বলেছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ডিপেন্ডস অন পার্সোনাল অ্যাম্বিশন, এটা যদি স্যার একটু জাস্ট বুঝিয়ে বলতেন। আপনি একটু খেয়াল করে দেখেন যে মানে একজন ব্যক্তি যখন জয়েন করে তার তো ক্যারিয়ার প্ল্যানিংটা সে নিয়ে জয়েন করে। আমরা যেটা বলেছিলাম ওয়াই হি উইল এক্সিস্ট অর শি উইল এক্সিস্ট, বিকজ তার তো এখানেও মানে ডেভেলপমেন্ট ইয়েটা তার অ্যাম্বিশনের সাথে তার যে ক্যারিয়ার প্ল্যানটা আছে, পার্সোনাল প্ল্যানটা আছে, এই প্ল্যানের সাথে তো অর্গানাইজেশনের স্কোপ গুলো ম্যাচ করতে হবে, রাইট? রাইট স্যার। এই জায়গাটাকে চিন্তা করতে হয় যে পার্সোনাল অ্যাম্বিশনটাকে এখানে চিন্তা করে। আর ওখানে চলো পার্টিকুলার একটা কাজ দিয়েছেন, এই কাজটাতে আপনি দেখছেন যে তার স্কিলটা কম, এইটা একটা ট্রেনিং করা নিয়ে আসছে, সিম্পল। আর এখানে চলো আমি 10 বছর পর একটা জায়গায় যাব, আমি আই উইল বি ম্যানেজার, আমি একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট হব, বা আমি একজন এইচআর অ্যানালিটিক্সে আমি কাজ করবো, সো আই উইল বি এইচআর অ্যানালিটিক্স ম্যানেজার। তাহলে আমার কি কি কম্বিনেশন অফ স্কিলস আই উইল রিকোয়ার,
সো তাকে একটা ডেভেলপমেন্ট প্ল্যান দিচ্ছেন 5 বছর 6 বছরের মধ্যে তাকে এডুকেশন ট্রেনিং ডিফারেন্ট ধরেন হচ্ছিল প্যাকেজ অফার করছে এক্স্যাক্টলি দ্য প্যাকেজ ইউ আর মানে ডেভেলপিং রাইট হিয়ার। Right. আর এখানে হচ্ছিল একেবারেই কারেন্ট ইনএফিসিয়েন্সিস গুলো, যেমন আমি 2টা সফটওয়্যার নিয়ে কাজ করছি, আমি এখন এই সফটওয়্যারটার ক্লোজিংটা আমি জানি না, সো আমাকে 2 দিনের একটা ট্রেনিং দিয়ে ক্লোজিংটা শিখিয়ে দেওয়া হলো, সো আই উইল বি অপারেটিং রাইট নাও। ওকে, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। আমরা কি স্ক্রল ডাউন করব? আমরা কি আছি? জি আপু, আছি আমরা। আচ্ছা, এখানে আরেকটা টেবিল আছে যেটাকে বলেছে ইন সাম we can see what is scope of HRD is by following table 3. এখানে হচ্ছে organizational development, career development এবং training development, তিনটা জিনিসের মধ্যে যে একটা ডিফারেন্সিয়েট আছে সেটা উল্লেখ করেছে। আমরা একটু জাস্ট যদি পড়ে যাই কেউ। তামিম ভাই পড়েন না। ভাই আপনি পড়েন না, আপনি পড়াবেন ভালো লাগে। আচ্ছা, organizational development, OD is the process of developing the current reality of the organization into the better to fit with the changes in the external environment and the working environment through solving current problems and reduce the gap between departments and employees with improved cooperation, coordination, and collective action, and to increase the effectiveness of the organization and the staff and work into integrate the goals of employees and the organization. Organizational development যেটা বলছে সেটা হচ্ছে এটা একটা প্রসেস যেটা হচ্ছে কি ডেভেলপ করে যে বেটার টু ফিট উইথ চেঞ্জেস, মানে আমাদের যে বিভিন্ন সময় যে পরিবর্তনগুলো আসে সেগুলোর সাথে যাতে এমপ্লয়িরা যাতে ফিট হতে পারে এবং ইফেক্টিভলি কাজ করতে পারে। বিভিন্ন এটা এনভায়রনমেন্ট হতে পারে, এটা বিভিন্ন এক্সটার্নাল প্রবলেম হতে পারে, কারেন্ট প্রবলেম হতে পারে, এগুলোকে সলভ করার মাধ্যমে এই যে একটা গ্যাপ যেটা থাকে, যে ল্যাকিংসটা থাকে সেটাকে ইমপ্রুভমেন্ট করে এবং এটার ফলে কোঅপারেশন, কোঅর্ডিনেশন এবং কালেক্টিভ অ্যাকশনটা ইনক্রিজ হয় এবং ওভারঅল ইফেক্টিভনেসটা বাড়ে। ইফেক্টিভনেসটা হচ্ছে যে বাড়ে। হ্যাঁ, মানে বোথ অর্গানাইজেশন এবং স্টাফ লেভেলে ইফেক্টিভনেসটা বাড়ে, যেটার ফলে গোলটা হয়তো অ্যাচিভ হয় আর কি। আর একটু ক্লিয়ার হতে হবে, এখানে আমরা বলছি যে ফিট উইথ চেঞ্জেস, দেখেন এখানে কথাটা বলেছে যে বেটার ফিট। আপনার যদি টেকনোলজিক্যাল চেঞ্জেস হয়, কালচারাল চেঞ্জেস রিকোয়ার্ড হতে পারে, আপনার হচ্ছে হলো এখান থেকে অনেক সময় থাকে যে পারফরমেন্স রিলেটেড ইস্যুস গুলো থাকে, এই চেঞ্জেস গুলো আপনাকে ম্যানেজ করতে হবে। তারপর অনেক সময় থাকে যে অর্গানাইজেশনের রিস্ট্রাকচারের প্রয়োজন হতে পারে, জবটা চেঞ্জ মানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জেস গুলোকে প্ল্যান করা। আচ্ছা, এইখানে ওই নতুন যে চ্যালেঞ্জেস গুলো আসবে এটার জন্য আপনার এমপ্লয়িরা ফিট করছে কিনা। সে ফর এক্সাম্পল একটা সময় পর্যন্ত আমরা কম্পিউটার চিন্তা করতাম যে কম্পিউটারের কাজ জানলেই হবে, বাট এখন আমরা কি করছি, এখন আমরা চিন্তা করছি ডেটা অ্যানালিসিস জানতে হবে, কম্পিউটার জানার দরকার নেই, বা কম্পিউটার জানলেও তাকে মানে ডেটা অ্যানালিটিক্স ভালো করে জানতে হবে সো দ্যাট ডেটা ড্রিভেন ডিসিশন মেকিংটা হয়। তাহলে তাকে ডেটার কম্পারেবিলিটি, ফিচার্স এইগুলো সম্পর্কে তাকে ফিট ইন হইতে হবে, তাই না? রাইট স্যার। তাহলে ম্যানেজাররা যখন ডিসিশনটা নিবে সে তো মূলত ডিসিশন নিবে হচ্ছিল মানে আপনার ডাটা দেখে, তাই না? তাহলে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এর এই টুলস গুলো তাকে অ্যাডাপ্ট করাইতে হবে। সো যদি আমি চিন্তা করি 5 বছর পর আমার কোম্পানি সব সফটওয়্যার বেজে চলে যাবে, তাহলে আমি তাকে কিভাবে করে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিংটা নিতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই, লিভ পলিসি আছে, লিভ থেকে তারপর তার পারফরমেন্স থেকে তারপর হচ্ছিল তার বিভিন্ন সময় লেট অ্যাটেন্ডেন্স গুলো দেখে তার টেন্ডেন্সি বোঝার চেষ্টা করা। এইটার তরফ থেকে যদি আমি চিন্তা করি ভাবে, তাহলে তার ডেভেলপমেন্ট প্ল্যানটা আমি কিভাবে করে করব, বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার। ওকে, আপনি পড়বেন নাকি ক্যারিয়ার ডেভেলপমেন্টে? আচ্ছা, আমি একটু পরিবারটা আমার জন্য অনেক কঠিন লাগতেছে। আচ্ছা, ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেছে this is a process to improve both HR and enterprise performance. It used career planning on individuals level, know their live job in sequential steps, begin first career ladder until retirement age through self-assessment. আচ্ছা, এটা বলেছে যে একটা ইমপ্রুভমেন্ট প্রসেস এইচআর এবং এন্টারপ্রাইজ পারফরম্যান্সের, যেটা সাধারণত এইচআর প্ল্যানিং এর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে
যেটা একজন মানুষের যেই বর্তমান জবটা রয়েছে সেইটার সিকোয়েন্সিয়াল স্টেপস, যেটা প্রথম যখন সে জয়েন করলো তখন থেকে আনটিল রিটায়ারমেন্ট এজ থ্রু দ্য সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত যে অ্যাসেসমেন্টটা থাকে সেটার মাধ্যমে সেটার মধ্যে সেলফ সেলফ আমার জন্য অনেক কঠিন লাগতেছে, আমি এক্সপ্লেইনও করতে পারতেছি না। মানে স্কিল, নলেজ, knowledge and ability and Ability, there are methods হ্যাঁ। to do that, workshop and teaching, and there are methods to do that. Okay, মানে এগুলোর মাধ্যমে তার স্কিলটাকে হয়তো মানে ইমপ্রুভ করে আর কি, এটা বেসিক্যালি বোঝাচ্ছে। হচ্ছে নিজের সেলফ অ্যাসেসমেন্ট করার মাধ্যমে তার স্কিল, নলেজ এর অ্যাবিলিটিটাকে হচ্ছে ফাইন্ড আউট করে, যেটা Find out করে, বেস right. করে তার ক্যারিয়ার প্ল্যানিং করা হয়। হ্যাঁ, তারপরে বলেছে ক্যারিয়ার ম্যানেজমেন্ট অন অর্গানাইজেশন লেভেল দ্যাট টেকস ইনটু অ্যাকাউন্ট হোয়াট দ্য কারেন্ট নিডস টু এমপ্লয়ি অ্যান্ড হোয়াট দ্য ফিউচার নিডস টু অর্গানাইজেশন, অর্থাৎ বর্তমানে মানে অ্যাসেসমেন্টের পরে ক্যারিয়ার ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করা যে একটা স্টাফ মেম্বারের কারেন্ট নিডসটা কি এবং অর্গানাইজেশনের কারেন্ট ফিউচার নিডস কি, অর্থাৎ ভবিষ্যৎ প্রয়োজন কি, এবং টেকিং দ্য নেসেসারি স্টেপস টু অ্যাচিভ দ্যাট ক্যারিয়ার প্ল্যান থ্রু পারফরমেন্স অ্যাপ্রাইজাল, অর্থাৎ ওইটা অ্যাচিভ করার জন্য একটা নেসেসারি স্টেপস নেয় থ্রু পারফরমেন্স অ্যাপ্রাইজাল, অর্থাৎ যে আমরা যে পারফর্মটা করি বিভিন্ন টাস্কের উপরে কিংবা রেগুলার টাস্কের উপরে সেটার উপরে আমাকে ইভালুয়েট করা হয়। ম্যানেজমেন্ট সাকসেশন, জব রোটেশন, অর্থাৎ জব রোটেশনে যে রোটেশনটা তো আমি বুঝতেছি যে আমি যে রেগুলার টাস্কটা করি সেই টাস্কটা চেঞ্জ করা কিংবা কিছু ভ্যারিয়েশন আনা, এবং ট্রেনিং এবং লার্নিং এর ব্যবস্থা করে এবং কনসালটেশনের একটা ব্যবস্থা রাখা। এটা হচ্ছে যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, মানে একটা স্টাফের ক্ষেত্রে বলা হয়েছে যে কিভাবে একটা স্টাফের ক্যারিয়ার ডেভেলপমেন্টের প্ল্যান করা হয়। আর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাজ এ প্রসেস দ্যাট এইমড অ্যাট দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান রিসোর্স থ্রু কন্টিনিউইং education to support them with core qualification to perform their function effectively, training to current event, development to prepare for future। অর্থাৎ ট্রেনিংটা হচ্ছে যে একটা মানে কারেন্ট ইভেন্ট, যেটা একটা কারেন্ট ইভেন্ট হিসেবে কনসিডার করা হয়, আর ডেভেলপমেন্টটা হচ্ছে যে প্রিপেয়ার করা হয়, অর্থাৎ আমি যে ডে বাই ডে একটা মানুষকে যে ডেভেলপ করছি সেটা বেসিক্যালি ফিউচারের জন্য। আর ট্রেনিং ডেভেলপমেন্টটা হচ্ছে একটা কি বলবো, একটা মানে প্রসেস দ্যাট এইমড অ্যাট দ্য ডেভেলপমেন্ট এন্ড ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান রিসোর্স, অর্থাৎ হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট আর এইমটা হচ্ছে সো কন্টিনিউ। এটা আমি পারতেছি না, কেউ একজন একটু বুঝান এই ফার্স্ট লাইনটা। লাস্টের লাইনে যেটা লেখা ইমপ্রুভমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অফ, হ্যাঁ ওইটা আমি বললাম যে ডেভেলপমেন্টটা হচ্ছে আমি ফিউচারের জন্য প্রিপেয়ার করছি একজনকে, আর ট্রেনিংটা হচ্ছে যে আমি ডে বাই ডে হয়তো আমি স্কিলটাকে ডেভেলপ করছি কারেন্ট ইভেন্টস এর মাধ্যমে, ল্যাকিংস গুলো ফিল আউট করছি। এটা সম্ভবত আমাদের ট্রেনিংটা হচ্ছে আপনার মনে হয় মানে বর্তমান যে কাজটা ওইটাকে ফোকাস করে। হ্যাঁ, ডেভেলপমেন্টটা হচ্ছে মানে অনেকটা ফিউচার ফোকাসড এবং অনেকটা সাস্টেনেবল বেশি। জি জি। আর ট্রেনিংটা হচ্ছে হ্যাঁ, যেটা আর আমার বর্তমানে বর্তমান চাহিদাটাকে, যেটা, হ্যাঁ হ্যাঁ। আর ডেভেলপমেন্টটা এমন ভাবে করা হয় যে সে বর্তমানে কাজটাও করতে পারবে এবং ফিউচারের জন্য সে ফিট হবে। এবং এইটাকে দেখেন একটা এডুকেশন হিসেবে কনসিডার করা হচ্ছে যে থ্রু কন্টিনিউ এডুকেশন টু সাপোর্ট দেম উইথ কোর কোয়ালিফিকেশন টু পারফর্ম দেয়ার ফাংশনস ইফেক্টিভলি। তাদের যে ফাংশনস গুলো থাকে তারা যেন ইফেক্টিভলি পারফর্ম করতে পারে সেই জন্য তাদেরকে কন্টিনিউ হচ্ছে এডুকেশন তাদেরকে সাপোর্ট করা হয়। ওই এডুকেশনের একটা পার্ট হচ্ছে ট্রেনিং ডেভেলপমেন্ট। মানে হচ্ছে ডেভেলপমেন্ট একটা লং টার্ম প্রসেস, ট্রেনিংটাকে আমরা শর্ট টার্ম বলতে পারি। শর্ট টার্ম, জি। হ্যাঁ, মানে এটা অনেক ফিউচার নিয়ে চিন্তা করা হয় এখানে। আচ্ছা, এর পরের লাইনটা যদি কেউ পড়েন, পরে আর একটা প্যারা আছে, enhanced organizational performance আর হচ্ছে enhancing both individual and organizational performance, improvement and development human resource। কেউ পড়বে? হ্যাঁ, এটা হচ্ছে টু এনহ্যান্সড অর্গানাইজেশনাল পারফরম্যান্স থ্রু ইমপ্রুভ কমিউনিকেশন, বিল্ডিং টিমস এন্ড গ্রুপস, চেঞ্জ ম্যানেজমেন্ট, এনকারেজমেন্ট টু কোলাবোরেশন। এটা হচ্ছে কি মানে অর্গানাইজেশনাল পারফরম্যান্সটাকে অনেক বেশি ইমপ্রুভ করে, এনহ্যান্স করে। কমিউনিকেশনের মাধ্যমে এটা হতে পারে, কিভাবে হয় অর্গানাইজেশনাল পারফরম্যান্সটা ইনক্রিজটা হয় কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করার মাধ্যমে, টিম বিল্ডিং হয় এবং গ্রুপের মধ্যে কোঅর্ডিনেশনটা ভালো হয়, ম্যানেজমেন্টের মধ্যে হয়তো একটা পরিবর্তন আসে।
এনকারেজমেন্ট টু কোলাবোরেশন, মানে একে অন্যের সাথে মিলেমিশে কোলাবোরেট করে কাজ করা, শেয়ারিং এর মাধ্যমে সেটাকে সমন্বয়ের এনকারেজ মাধ্যমে। করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Right. আমাদের মনে হয় সময় আর 1 মিনিট আছে, আমরা একটু নিচে টেনে যাই পয়েন্ট গুলো ভাই দেখে। 1 মিনিটে মনে হয় আর কিছু বোঝা সম্ভব না। সেটা আমার পয়েন্ট গুলো দেখলে হইতো মনে হয়। এটা কি দেখি আপু, একটু নিচে যান তো। এটা নিউজ তো অ্যাসেসমেন্ট। assessment হচ্ছে organization analysis, task analysis, personal analysis, HRD needs assessment. Design হচ্ছে develop গোলস, goals, বাজেট, budget, identifying ট্রেনিং training মেথড, method, ট্রেনিং ইমপ্লিমেন্টেশন, training method on and off the job. Evaluation হচ্ছে opinion of partnership, extent of learning, changing of behaviors and achieve goals. এটা এইচআরডি প্রসেস, মানে এই চারটা হলো যে এইচআরডি প্রসেসের মধ্যে। আচ্ছা, এখানে বলছে HRD needs assessment, design, training, implement. আচ্ছা, আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। ব্রেকআউট রুম থেকে কি বেরো যাবো না অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে? 11 নম্বর পৃষ্ঠা কেটে দেখেন তো। ওকে, হ্যাঁ, এখন সবাই চলে আসছে। ওকে, প্রথম কথা ছিল মানে মানে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, বা যেটা পড়েছেন এটাতে কেমন লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে স্যার। ডিসকাশনটা খুব লাইভলি ছিল, তাই তো? শিওর স্যার। ওকে, গ্রুপ 1 স্যার আপনারা কি পেয়েছেন বলেন? গ্রুপ 1 স্যার আমরা যে টপিকটা পেয়েছি সেটা হচ্ছে স্যার স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্যার। আচ্ছা, এখানে কি পেয়েছি আমরা? আমরা এখানে বুঝতে যে টপিকটা পেয়েছি সেটা হচ্ছে স্যার স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কি এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কি, দুটোর মধ্যে একটা সেপারেশন আছে স্যার। একটা হচ্ছে কি স্যার সেপারেশন বুঝতে পারলাম। সেপারেশনটা হচ্ছে স্যার দেখেও বলতে পারেন, অসুবিধা নেই, বলেন। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা হচ্ছে স্যার শুধুমাত্র স্যার ট্রেনিং ডেভেলপমেন্ট এবং একজন ব্যক্তির যোগ্যতা দক্ষতা কিভাবে উন্নয়ন করা যায় সেই সেক্টরে কাজ করে। আচ্ছা, আপনাদের আর পেজ নাম্বার 1 যেটা ছিল এটাতে দেখেন, কারণ আপনার গ্রুপ 4 এটা হয়তো শেয়ার করেছেন, এটাতে ছিল 3টা জিনিস দেখেন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট আর অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, এই 3টা বিষয় নিয়ে কথা বলেছে, তাই তো? জি স্যার। আর স্যার এই যে এখানে হলো এভিডেন্স, এই যে এটা আপনারা যদিও গ্রুপ 4 এটা পড়েছেন, আমি আর মাঝখানে আটকাই নেই আর কি। এই 3টা বিষয় ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে, ইন্ডিকেটস ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আর এটা কি বলেছি, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ওডি। ওকে, তারপরে স্যার একটু বলে ফেলেন, শর্টকাটে বলে ফেলেন কি কি পেয়েছি আমরা এখানে স্যার স্ট্র্যাটেজিক জি। একটা অর্গানাইজেশনের রিসেন্ট প্ল্যানিং, ডেভেলপমেন্ট, গ্রোথ এই সকল নিয়ে স্যার আলোচনা করে স্যার। স্ট্র্যাটেজি হিউম্যান রিসোর্স প্ল্যানিংটা হচ্ছে স্যার অর্গানাইজেশনের একেবারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের প্রথমে স্টার্ট হয়। এটা স্যার নেসেসারি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য স্যার। জি, ওকে, তারপরে জি স্যার। আর কেউ শেয়ার করবেন কোনো কিছু এটার বিষয়ে? গ্রুপ 4 এটা পেয়েছেন তাই না, সেম জিনিস গ্রুপ 4। জি স্যার। যেহেতু এগুলো আমরা পেয়েছি, আমরাও কি বলতে পারি এখানে? প্লিজ আমরা তো ডিসকাশন দিয়েই আজকে ক্লাসটা পরে আমি আবার এটা পড়ায় আমরা তো সঠিকটা পড়েছি, ওনারা ভুলটা পড়েছেন, যে কারণে বলেন। আমাদের রাইটটা বেশি আর কি স্যার। বলেন, অসুবিধা নেই, প্লিজ। স্যার কোনটা বলবো 3টার মধ্যে? মানে আমরা জানতে চাচ্ছি হচ্ছে যে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, গ্রস আইডিয়া, তারপরে তো আমরা সাবজেক্ট স্পেসিফিক যাব। এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা কি ভাবে বুঝতে পারলেন বা কি আছে এখানে বলা? স্যার কি বলবো স্যার? গ্রুপ জি, আচ্ছা বলেন, আপনি বলেন।
তসবে বলেন বলেন। অসুবিধা নেই, আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি তো হিউম্যান রিসোর্স আমরা পড়েছি, আবার এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করছি। তো আমাদের কর্মীরা, ওয়ার্কাররা কোম্পানিতে যোগদান করে, তাদের বিভিন্ন এসপিরেশন থাকে, বিভিন্ন গোল থাকে, ইন্ডিভিজুয়াল গোল থাকে, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পায়, সে দায়িত্বে ট্রেনিং দেওয়া হয়। কিন্তু কোম্পানির পার্সপেক্টিভে কোম্পানির আলটিমেটলি কোম্পানি তো গোল অ্যাচিভ হইতে হবে, প্রফিট, প্রোডাকশনটা ঠিক রাখতে হবে, প্রফিট করতে হবে। তাহলে বলতে চাচ্ছি স্ট্র্যাটেজিক এইচআরডির কাজ হলো এই যা তাদের শ্রমিক এমপ্লয়ি আছে তাদেরকে এমন ভাবে তৈরি করা যাতে কোম্পানির গোল, স্ট্র্যাটেজিক গোল বা অবজেক্টিভকে সে অ্যাচিভ করতে পারে। সো দ্য এমপ্লয়িজ হ্যাভ টু বি ওয়েল ফিট ইন দ্য অর্গানাইজেশন, and organization will strive to train, implement knowledge, give make them proper setting in various positions so that they comply with the company objectives, মানে তাদের এফর্টটা দিতে পারে। ওইটা হলো আমার ধারণা কোর ইস্যু অফ স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এখানে এই স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের এই ফোকাসটা মাথায় রেখে প্রধানত তিনটা বিষয়ে বা তিনটা স্কোপের উপরে এইচআরডি কাজ করে। একটা হলো ক্যারিয়ার ডেভেলপমেন্ট অফ দ্য এমপ্লয়িজ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে যে ক্যারিয়ারের প্রত্যেকটা এমপ্লয়ি নিজস্ব ক্যারিয়ার প্ল্যানিং এবং ক্যারিয়ার ম্যানেজমেন্টের বিষয়টা আসে। ক্যারিয়ার প্ল্যানিং ইন্ডিভিজুয়াল ইস্যু, যেখানে সে কারো হেল্পও নিতে পারে কাউন্সিলরের, তারপরে প্ল্যান হয়ে গেলে এটাকে ম্যানেজমেন্টের দায়িত্ব হলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তাদের কিছু সুযোগ দেবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট। ওকে, আমি একটু জি বলেন। দেন আসে সেকেন্ড বিষয়, স্কোপটা আসে ওডি বা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বলতে একটা অর্গানাইজেশনকে ইফেক্টিভনেস করা এবং তার ওয়েল বিইংটা লুক আফটার করা। ইফেক্টিভনেস এবং ওয়েল বিইং বলতে কোম্পানি যেন তার টার্গেট অ্যাচিভ করতে পারে, ইটস স্টেবল ইন পিস এন্ড ইট ইজ মুভিং টুয়ার্ডস ইটস প্রোডাকশন। এটা করার জন্য যে বিষয়টা সেটা হলো ওডির আওতাভুক্ত অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। এটা করতে যে বিহেভিয়ারাল ইস্যুটা যেমন আসে, এমপ্লয়ীদের বিহেভিয়ার ইস্যুটা এমন হতে হবে ভেরি কন্ডিসিভ টু দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, কন্ডিসিভ হইতে হবে। এখন এই বিহেভিয়ার ইস্যুর মধ্যে ইনহেরেন্টলি চলে আসে মোটিভেশন, জব স্যাটিসফ্যাকশন, এসব বিষয়গুলি ইন্টেন্সিক আর অন্যান্য বিষয় এক্সটেন্সিভ বিষয়গুলো চলে আসে বিহেভিয়ার ইস্যু। অ্যাপার্ট ফ্রম বিহেভিয়ার ইস্যু আমরা মাইক্রো এবং ম্যাক্রো ইস্যু এখানে দেখতে পাচ্ছি। ম্যাক্রো ইস্যুর মধ্যে ইট ইজ এন্টারপ্রাইজ ইস্যুস, ম্যাক্রো ইস্যুটা কোম্পানি ইস্যুস, কোম্পানি ইফেক্টিভ হইতে হবে, তার প্রফিট হইতে হবে, দ্যাট ইজ আন্ডার ম্যাক্রো ইস্যুস। আর মাইক্রো ইস্যুস এর মধ্যে ইন্ডিভিজুয়াল বা টিম বা তাদের বিষয়গুলো চলে আসে। অল টুগেদার ইট ইজ আ পার্ট অফ অর্গানাইজেশন ডেভেলপমেন্ট। সো আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বললাম। আরেকটা বিষয় হলো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং হলো টাস্ক ওরিয়েন্টেড, যে একটা রেসপন্সিবল টাস্ক বা কাজ, সেটার জন্য তাকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করা, শর্ট টার্ম যে এমপ্লয়িকে প্রস্তুত করা সো দ্যাট ওই কাজটা সে করতে পারে। ট্রেনিং ডেভেলপমেন্ট হলো এ বিট অফ মোর লং টার্ম ওরিয়েন্টেড, অর্থাৎ কোম্পানি চিন্তা করবে যে তার এমপ্লয়িকে সে ভবিষ্যতে লং টার্ম পার্সপেক্টিভে কোথায় সেট করবে, সেইভাবে তাকে প্রস্তুত করা ট্রেনিং এর মাধ্যমে, নলেজ দিয়ে বা এক্সপোজার দিয়ে তাকে তৈরি করবে লং টার্ম ইয়ের জন্য। আবার এমন হতে পারে যে ওই ডিপার্টমেন্টটা নতুন তৈরি হবে বা আছে, ওই ডিপার্টমেন্টে কি ধরনের এক্সপার্টিস তার প্রয়োজন হবে সেটাকে ধীরে ধীরে এক্সট্রাক্ট করা। এই বিষয়গুলো তিনটা পার্সপেক্টিভে কাজ করে এইচআরডি ইন জেনারেল। এছাড়া অন্যান্য পেরিফেরাল ইস্যুস আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা একটু খেয়াল করেন, দেখেন এখানে কথাটা বলেছে অ্যাক্সেস টু অর্গানাইজেশন। এখানে কি বলছি, পারপাস অফ এইচআরডি, দেখেন একদম খুব স্পেসিফিক। অ্যাক্সেস টু অর্গানাইজেশনস প্রফিসিয়েন্সি মানে তার দক্ষতা উন্নয়ন করা ওভারঅল অর্গানাইজেশনের। তাহলে এক একটা ফেজে তো অর্গানাইজেশনকে এক একভাবে তার ইমপ্রুভমেন্ট এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এটা আমি থিওরিটিক্যালি বললাম। ধরেন আজকে থেকে 5 বছর আগে আমরা যে অর্গানাইজেশন সেটিং এ যেভাবে করে চালাতাম আমাদের অর্গানাইজেশন, কম্পিটিশনে, আমরা কি সেই অ্যানালগ বেসিস গুলোকে আর এখন রেখেছি? আমরা তো এগুলো সব ছেড়ে ফেলে দিয়েছি না, মানে অ্যানালগ বেসিস গুলো বা অ্যানালগ ফর্মস অফ ওয়ার্কস যেগুলো মানদাতা আমাদের। আপনি যদি একটু জনতা ব্যাংকের দিকে চিন্তা করেন, আগে কি করতো বা ব্যাংকগুলো কি করতো, একটা লেজার বই মেনটেন করতো না,
এখন কে সেটা করে? অটোমেশন হয়েছে, অটোমেশনের পরে কি হয়েছে? অনলাইন হয়েছে, অনলাইনের পর এখন অ্যাপ ভিত্তিক হয়েছে, অ্যাপ ভিত্তিকের পর এখন হচ্ছিল 24/7 কনসেপ্ট, অ্যাপের হচ্ছিল চলে যাচ্ছে যে এইটা থেকে আসলে আপনি সামনে ফিনান্সিয়াল টেকনোলজি ফিনটেক বলছে এখানে চলে যাচ্ছে। সো আমরা ওই প্রত্যেকটা পার্টে আমরা যেন এফিশিয়েন্ট থাকতে পারি বা আমরা যেন দক্ষ থাকতে পারি, এই জায়গাটার কথা বলছি যে এক্সেস টু অর্গানাইজেশন প্রফিসিয়েন্সি, তারপরে বলছে ইনক্রিজিং কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি, এমপ্লয়ীদের যে ইয়েটা আছে এই জায়গাটা আগের থেকে আরো ভালো করতে চাচ্ছে, এরকম একটা কন্ডিশনের কথা বলছে। আচ্ছা, প্রমোশন ইন গ্রোথ, তাদের গ্রোথ হবে অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট গুলো হবে অর্গানাইজেশনে যারা আছে। দেন ইন্টিগ্রেটিং পিপল টু বিজনেস, কথাটা খেয়াল করে দেখেন, ইন্টিগ্রেটিং পিপল টু বিজনেস। আমার একটা স্বপ্ন আছে যে আমি কোন এক সময় সেলস এর হেড হব। সো আমার যদি পার্সোনাল প্ল্যান থাকে যে আমি 10 বছরে সেলস এর হেড হব, তাহলে আমি তো অনেক বেশি পরিমাণ সেলস করতে চাইবো, তাই না, কোম্পানির জন্য। তাহলে এই পার্সনটাকে আমি আসলে তার পার্সোনাল গোলটাকে আমি অর্গানাইজেশনের আমার যে ডেভেলপমেন্ট এরিয়াগুলো আছে বা আমার যে রিকোয়ারমেন্ট এরিয়াগুলো আছে আমি এটার সাথে অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দিলে সেও কেরিয়ারের জন্য তার একটা স্কোপ খুঁজে পাবে এখান থেকে, আর আমিও দেখবো যে তার পারফরমেন্সটা সে এখানে যেহেতু রিলেভেন্ট ক্রাইটেরিয়াতে সেও আছে, তারও আর্জ আছে। তো এই জায়গাটাতে তার পার্সোনাল গোলকে অর্গানাইজেশনের যে গোল আছে এটার সাথে অ্যালাইন করে দেওয়া, এই জায়গাগুলো খুব বেশি জরুরি এখানে। দেন আমরা বলেছি যে গোলস মাস্ট বি অ্যাকর্ডিং টু অর্গানাইজেশনস গোলস এন্ড মিশন, এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। অর্গানাইজেশনের মিশন বা অর্গানাইজেশনের গোল হচ্ছিল অর্গানাইজেশন কোন কোন সেক্টর গুলোতে তার আরওআই মানে ইনক্রিজ করতে চায়, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বা সে যে ইনভেস্টটা করছে এখান থেকে তার রিটার্নটা কিরকম করে আসবে, সে তো এটাই টার্গেট করে, তাই না? বেসিক্যালি তো প্রফিটটা একটা টার্গেট বা রিটার্নটা একটা টার্গেট বা গ্রোথটা একটা টার্গেট, যে কোনো একটা টার্গেট সে আগায়। সো এই জায়গাটাতে সে যেন অ্যালাইন করতে পারে ডিভিশন, তারপর হচ্ছিল পিপল, এই জায়গাটাতে। সো এইচআর যখন কাজটা করবে, এইচআর উইল টেক দ্য স্ট্র্যাটেজিস, তারা টেক পার্ট, তারা হচ্ছিল এরকম অর্গানাইজেশনের গোল সেটিং বা অর্গানাইজেশনের আমরা যদি বলি টার্গেট সেটিং এ এইচআর কাজ করবে 1 নাম্বার। এইচআর কাজ করার পর ডেভেলপমেন্ট ফেজে তার ওই স্ট্র্যাটেজি গুলা তারা দিয়ে দিবে। তাহলে এই যে এই কাজটা করবে, তাহলে এইচআর এর ধরেন কথার কথা আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সামনে হচ্ছিল আমরা 2টা কোম্পানিকে বিট করব মার্কেটে। এখানে আমার পিপল, অনেকগুলো পিপল রিকোয়ার্ড হবে যারা হচ্ছে প্রোডাকশন রিলেটেড এফিসিয়েন্সি পাবে, যেখানে আমি আমার প্রাইস কম রাখবো। আরেকটা হচ্ছিল বলছি যে আমার সেলস ভ্যালুতে আমি অনেক বেশি মুভেবল, কি বলা যায়, বা ভাইব্রেন্ট অনেক বেশি পরিমাণ আমি প্রোডাক্ট রাখতে চাই। এরকম যদি হয় তাহলে রিকোয়ারমেন্টে তো কোম্পানি পেয়ে গেল। এইটা থেকে হিউম্যান রিসোর্সের জন্য এইচআর যে কাজটা করবে, যে ডেভেলপমেন্ট ফেজে তার যে লোকগুলাকে এখান থেকে প্ল্যানে ইনক্লুড করা লাগবে, স্ট্র্যাটেজিতে ইনক্লুড করা লাগবে, ওই অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজির সাথে এখানে অ্যালাইন করবে যে আমার এইখানে কোন কোন ডিপার্টমেন্টের কয়জন লোককে আমি কি কি জিনিসপত্র দিলে পরে তারা এই জায়গাটা এফিশিয়েন্টলি পারফর্ম করবে। সো আমি এই গতানুগতিক যে ট্রেনিং বা ডেভেলপমেন্টের প্ল্যান করব, এটা না করে, এটা হচ্ছিল আমরা বলি ওল্ড স্কুল প্ল্যান, বা মানে যারা পাস্ট এইচআরডি তে যারা কাজ করতো। এখন যারা স্ট্র্যাটেজিক এইচআরডি তে কাজ করবে তারা অর্গানাইজেশনের এই ডিফারেন্ট মানে এগুলোকে টার্গেটস গুলোকে তারা ডিফাইন করবে, এবং তারা হচ্ছিল স্ট্র্যাটেজি ফর্মুলেশনের সময় ডেভেলপমেন্ট ফেজে তারা এটাকে অ্যাডাপ্ট করবে, যে 2 বছরের মধ্যে আমার এইরকম লোক লাগবে, 6 মাসের মধ্যে এই লোকটার পারফরমেন্স এই জায়গায় যেতে হবে। এই যে চেক এন্ড ব্যালেন্স গুলো দেখেন, এই জায়গাগুলো বলেছে অলরেডি। সো অর্গানাইজেশন ডেভেলপমেন্টের জন্য আপনার যে কাজগুলো করা লাগবে এখানে এইটা খুব ক্লিয়ারলি বলেছে যে বেটার ফিট উইথ দ্য চেঞ্জেস, নতুন নতুন যে চেঞ্জেস গুলো আসছে এই চেঞ্জেস গুলোর সাথে তার এক্সটার্নাল এনভায়রনমেন্টে হয় কি আদার বিজনেস আপনাকে চ্যালেঞ্জ করছে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ নিয়ে আপনার সাথে, ধরেন আপনার চেয়ে অন্য কোম্পানির প্রোডাক্টের ফিনিশিং ভালো, আপনি তো ভালো প্রাইস মার্কেটে পাবেন না। আপনার ফিনিশিং ভালো হয় এরকম এমপ্লয়ি দরকার, বা তাদের স্কিলটা বাড়াইলে পরে মানে তাদের হচ্ছিল ফিনিশিং ভালো হবে, এরকম যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আপনি অ্যাড্রেস করবেন। ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা গতকালকে বলেছি, এখানে স্কোপ থাকতে হবে যাতে করে সেখান থেকে আপনার পায়, এই জায়গাগুলোর কথা খুব ক্লিয়ারলি বলেছে, আর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের কথা তো খুব ক্লিয়ারলি বলেছে। ওকে, ফার্স্ট গ্রুপ এটা বা ফোর্থ গ্রুপ পর্যন্ত হয়েছে। সেকেন্ড গ্রুপটা আমরা একটু জানি, সেকেন্ড গ্রুপ কি পেয়েছেন? স্যার এখানে পর্যন্ত একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, এখন পরে করবো। প্লিজ বলেন, অসুবিধা নেই, বলেন। স্যার আমি একটা জিনিস নিয়ে একটু কনসার্ন, আমাদের গ্রুপে যেটা ছিল ওই যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আর কি, স্যার আমরা ক্লাসে যেভাবে পড়ছি এটা আমাদেরকে খুবই হেল্প করছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, মানে যে টেকনোলজিক্যাল ওয়েতে বা যেভাবে ইয়ে হচ্ছে স্যার। তো ওখানে খেয়াল করলাম যেটা স্যার প্রত্যেকটা ডেফিনেশন, প্রত্যেকটা ইয়ের পিছনে অনেক রাইটারের নাম আছে। এখন তো আমাদের কোশ্চেন প্যাটার্নে আমাদের রাইটারের নাম কি লিখতে হবে? না স্যার, আমি একটু বলি, আচ্ছা আমি আইডিয়াটা একটু শেয়ার করি। এই রিলেভেন্ট যতগুলো ভালো রকমের কি বলা যায় স্টাডি হয়েছে, ধরেন
আপনি তো অনেকগুলো বই থেকে এই স্টাডিগুলোকে এক জায়গায় কম্পাইল করতে পারতেন না। এই যে ভদ্রলোক কাজটা করেছেন, এই যে দেখেন এই ভদ্রলোক যে কাজটা করেছেন, উনি যে ইউনিভার্সিটিতে এই পেপারটা সাবমিট করেছেন, দেখেন এইটার রিডার সংখ্যা কত, 1,25,314। তার মানে এটা রেটেড জার্নাল, তাই না? এটা তো রেটেড জার্নাল, বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার, জি স্যার। না আমি বলছি যে আমাদের যদি এই চ্যাপ্টার গুলোতে পরীক্ষা লাগবে আসে না, লাগবে না, লাগবে না, বাট আমি বই থেকে জি, আসবে। লাগবে না, আমি হচ্ছিল জাস্ট কম্বাইন আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়ার জন্য জি যে জি, এটা ওটাই আসলে ক্লিয়ার। এইভাবে করে হ্যাঁ একাডেমিয়া চিন্তা করছে। জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাদেরকে যতগুলো ডকুমেন্ট শেয়ার করা হয়েছে এগুলো সব অ্যাপ্লিকেবল ফেজে, কেউ না কেউ এটা নিয়ে রিসার্চ করেছে অথবা এটার কোনো না কোনো কোম্পানি অ্যাপ্লিকেশন আছে, এটা নিয়ে আমরা কাজ করেছি। জি 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 স্যার। জি স্যার, সেকেন্ড গ্রুপ বলেন কি পেয়েছেন? জি স্যার, আমরা সেকেন্ড গ্রুপ থেকে বলছি, শাওন। আমরা একটা রিসার্চ পেপার পেয়েছি, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস। এটা একটা এম্পিরিক্যাল স্টাডি করা হয়েছে স্টিল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, এবং ইটস 3,920, যেটা আপনি একটু আগে বলছিলেন রেট ছিল। তো এখানে ওনারা যেটা করেছেন, ওনারা প্রথমত লিটারেচার রিভিউ করেছেন এবং 6টা ডিফারেন্ট স্টিল ইন্ডাস্ট্রিজ 62 জন ওয়ার্কার্স নিয়ে ওনারা একটা স্টাডি করেছেন। তারা ইন্টারভিউ করেছেন 3টা ডিফারেন্ট কোম্পানিজ সেম ইন্ডাস্ট্রিতে। প্রথমত ওনারা ইন্ট্রোডাক্টরি পার্টে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ইম্পর্টেন্সটা এক্সপ্লেইন করেছেন, যেটা উই অলসো এগ্রি দ্যাট development actually it shouldn't be only by people, it should also be for people. এই কনসেপ্ট থেকে ওনারা তাদের থিওরিটা এক্সপ্লেইন করে গেছেন, এবং এখানে অনেক ভালো ভালো রিসার্চ ওয়ার্কার্স এর তাদের আর্টিকেলস দের রেফারেন্স ইউজ করা হয়েছে। তো কিছু জিনিস আমি নোট করেছি যেখানে আমি একটু মেনশন করতে চাইবো, যে প্রথমত এটার এখন তো খুব অল্প সময়ের মধ্যে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে জিনিসটা এখানে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স হচ্ছে এমপ্লয়িজ। সো এমপ্লয়িজকে এদেরকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি স্ট্র্যাটেজিক্যালি, তাহলে সেটা আলটিমেটলি কোম্পানিজ তাদের ওভারঅল পারফরমেন্সের জন্য ভালো। সো অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশনের পারফরমেন্সটা ডিপেন্ড করে হচ্ছে গিয়া হিউম্যান রিসোর্সেস এর পারফরমেন্সের উপর। তো এই জিনিসটাকে তারা এভাবেই তারা শুরু করেছেন স্টাডিটা। তো তারা সার্ভে করেছেন এবং তাদের রেশনালটা ছিল, স্টাডিটার রেশনালটা ছিল যে as I mentioned previously, human resource most important asset, এবং কতটা ওনাদের জন্য ম্যানেজমেন্ট বা কোম্পানিজ কতটা ওনাদের জন্য ভাবেন, কতটা ওনাদের পেছনে ইনভেস্ট করেন, সো দ্যাট আলটিমেটলি কোম্পানির ওভারঅল কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা অ্যাচিভ করা যায়। তো ফাইন্ডিং এখানে আসলে এলাবোরেটলি অনেক কিছু, 9 পেজের একটা পেপার, এলাবোরেটলি অনেক কিছু আছে। কিছু কিছু জিনিস যদি একটু বলি, এখানে সামহাউ একটা কথা এসছে যে the fundamentals of SHRD are similar to those of Hertzberg's hygiene factor. আমরা hygiene factor সম্পর্কে জানি, এবং ওনারা বলছেন যে initiatives are the motivators for successful HRD in the organization. So এখানে একটা রিলেশন দেখানো হয়েছে, ইনপুট প্রসেস আউটপুট। ইনপুটের মধ্যে আছে HR ইনভেস্টমেন্ট, টেকনোলজি, ইনফরমেশন। প্রসেসের মধ্যে HR পলিসি, SHRD practices, facilitators, and then আউটপুট হিসেবে যেটা আমরা পাই সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি পাই, গ্রোথ পাই, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাই। এখানে এই SHRD প্র্যাকটিসেস সম্পর্কে বলা হয়েছে, SHRD ফ্যাসিলিটেটরস সম্পর্কে বলা হয়েছে। দেন আমি একটু এমফাসাইজ করবো ফাইন্ডিংস এ। আমরা যদি একটু ফাইন্ডিংস এ যাই তাহলে দেখা যাচ্ছে এখানে ওনারা খুব সুন্দরভাবে স্টাডিটা করেছেন। বিভিন্ন সেগমেন্ট এখানে এসছে, যেমন ওয়ার্কার্স অ্যালাউয়েন্স are somehow unattractive. There are different segments like workers allowance, তারপর career path, এসবগুলোর মধ্যে তারা আই হোপ একটা পার্সেন্টেজ বের করেছে যে সার্ভেতে এসছে যে কতটুকু এগ্রি করে, ডিসএগ্রি করে, স্ট্রংলি এগ্রি করে, এভাবে তারা এই সার্ভেটা করেছেন। এবং ফাইন্ডিংসটা যদি একটু সাম আপ করি তাহলে দেখা যাচ্ছে যে ওয়ার্কার্স অ্যালাউয়েন্সটা আনঅ্যাট্রাকটিভ, তারপর ক্যারিয়ার পাথ
ওয়ার্কার্সদের জন্য ডিফাইন্ড না এবং ডিমোটিভেটিং, এবং এটা রেজাল্ট করতে পারে নন অপটিমাইজেশন অফ প্রোডাকশনে। তারপর ফিডব্যাক বেসড অন পারফরমেন্স অ্যাপ্রেজাল is not given to workers. It's one of the findings. And then workers' wages in proportion to rise in cost of living. এই ইস্যুটাতে দেখা যাচ্ছে যে রেসপন্ডেন্টস যারা তারা 24% রেসপন্ডেন্টস মডারেটলি এগ্রি করেছেন। তো এটা ইন্ডিকেট করে যে স্টিল ওয়ার্কার্স আর স্ট্রাগলিং টু মেনটেন স্ট্যান্ডার্ড অফ লিভিং। তারপর এই ধরনের আরো অনেক কিছু ফাইন্ডিংস আছে, যেমন ধরেন এখানে আসছে ওয়ার্কার্স কাউন্সিল ফর দেয়ার প্রবলেমস টু ইমপ্রুভ পারফরমেন্স। এটাতে যখন এই প্যারামিটারটার আন্ডারে যখন সার্ভেটা হয়েছে তখন দেখা যাচ্ছে যে ওয়ার্কার্স পারফরমেন্স ডেভেলপমেন্ট কাউন্সিল এক্সিস্ট করে, কিন্তু এটা রেগুলারলি অ্যাকমপ্লিশড না। সো এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে। তারপরে যেটা এখানে সবচেয়ে যেটা ফার্স্ট র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে গ্যাপ বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ। এটা হচ্ছে এখানে কি ফাইন্ডিংস পুরো সার্ভেটার মধ্যে, এইটাতে সবাই খুব মানে এটা এখানে ফাইন্ড আউট হয়েছে যে এখানে সিগনিফিক্যান্ট একটা গ্যাপ আছে among the রিলেশনশিপ গ্যাপ আছে among the management and the workers. এটা খুবই সিভিয়ার পর্যায়ে। তো তারা পলিসি ইমপ্লিকেশনের কথা যখন আসছে তখন তারা বলেছেন, মানে যেটা সাজেস্ট করেছেন কি করা যেতে পারে, এটার কনক্লুড করতে গিয়ে তারা বলেছেন যে আমাদের এখানে ইন্টারঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার্স মধ্যে একটা ইনফর্মাল কমিউনিকেশন যদি ইন্ট্রোডিউস করা যায়, পার্টিসিপেশনে যদি আরো বেশি ইনভলভমেন্ট থাকে, ধরেন পলিসি লেভেল ডিসিশনে যদি ওয়ার্কার্সদের পার্টিসিপেশনটা আনা যায়। তারপর তারা এখানে ট্রেনিং এর কথা বলা হয়েছে। এখানে তারা ফাইন্ড আউট করেছেন যে ট্রেনিং ইনিশিয়েটিভ খুবই কম, মোস্টলি এখানে অন দ্য জব ট্রেনিং। সো ট্রেনিং ইনিশিয়েটিভস আরো আনা উচিত, এই জিনিসটা ওনারা হাইলাইট করেছেন। তারপর কনজেনিয়াল ফিজিক্যাল এনভায়রনমেন্টের কথা বলেছেন। সো দিজ আর সাম অফ দ্য ফাইন্ডিংস, এবং তাদের যে কনক্লুডিং যে নোটটা সেটা তারা এখানে বলছেন যে lack of an interactive relationship between workers and management, এটা হচ্ছে কি পয়েন্ট, এবং এইটার প্র্যাকটিস গুলোকেও আসলে মডার্নাইজ করা উচিত। এবং তারা বলছেন যে এই steel industry of Bangladesh are expected to be cautious about identifying and coping with the changing economic environment by considering SHRD. So SHRD টাকে একটা যদি কনসিডার করা হয় তাহলে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে economic environment, changing economic environment should adopt করা যায়, so that will facilitate their business. খুব অল্প সময়ের মধ্যে যতটা পেরেছি। না ঠিক আছে জি, আমি এইখানে কয়েকটা পয়েন্ট একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন এই জায়গাটাতে যতগুলো বিষয়ের কথা ওনারা এনেছেন বা ওনারা বলার চেষ্টা করেছেন যে অ্যাটেইন করা, তারপরে বলেছেন যে অ্যাটমসফিয়ারটা একটু ফ্রেন্ডলি রাখা, দুইটা স্ল্যাবে ভাগ করে ফেলা, যে ম্যানেজমেন্ট যারা আছে তারা দেখবেন যে ওই স্টিল ফ্যাক্টরি গুলো যারা ভিজিট করবেন তারা দেখতে পাবেন একটা কর্নার করে এরকম কিছু স্ট্রাকচার তৈরি করে যে যারা হচ্ছিল ওখানে কাজ করবেন, তো তারা একটা শ্রেণী বৈষম্যের শিকার হয়। সহজ কথা, এখানে যদি তাদের সাথে কোলাবোরেশনটা থাকে, কালচারটা ডেভেলপ করা যায়, যে কথাগুলো বলেছে, ট্রেনিংটা যেটা আমরা বলছি, এইচআরডি মানে অনেকেরই ধারণা হচ্ছিল শুধুমাত্র ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, নট দ্যাট। এইচআরডি মানে কিন্তু এই পুরো প্ল্যানটা করা, যে আপনি এই পুরো স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার পিপলের যে রেডিনেসটা বা বেস্ট ফিটিংটা করা, যে তারা কিভাবে করে ওই জায়গাটায় এই রোলটাই প্লে করে আসবে। অনেকটা আমরা বলি না যে ওপেনার, দেখো আমরা চিন্তা করি যে সাদমান গিয়ে 100 রান করে আসবে, তো এই 100 রান করার জন্য তাকে আমরা প্রিপেয়ার করা, যে সে কোন কোন জায়গাগুলোতে ডেভেলপ করলে পর 100 রান করে ফেলবে। কথাটা বুঝাইতে পারছি? তো এই পারফরমেন্সটাকে ধরে রাখা বা পারফরমেন্সটাকে আরেকটু আপহোল্ড করার জন্যই এই যে এনভায়রনমেন্টের কথা বলেছে, স্যালারির কথা বলেছে, লিভিং এর কথা বলেছে, টেকনিক্স এর কথা বলেছে, এই সবগুলো জিনিস হইতে হবে অর্গানাইজেশনের ইকোনমিক যে অবজেক্টিভটা আছে, অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস যে অবজেক্টিভটা আছে, এই অবজেক্টিভ গুলোকে নিয়ে। ওকে, লাস্ট গ্রুপ 3 আমরা খুব সংক্ষেপে বলবো, তারপর হচ্ছে আমরা যা পড়লাম তা আমরা পড়াশোনার সাথে একটু রিলেট করে ফেলবো। গ্রুপ 3
ওকে স্যার, আমরা যে কন্টেন্টটা পেয়েছি সেটা ছিল গ্রামীণ ফাউন্ডেশন করেছে ম্যানেজমেন্ট পারফরমেন্স প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের উপর সিআইটিআই ফাউন্ডেশনের জন্য। তো আমরা এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে পারফরমেন্স প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টটাকে ওভারঅল 3টা স্টেপে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে প্ল্যান, দেন হচ্ছে ম্যানেজ, দেন হচ্ছে ইভালুয়েট। ইটস এন কন্টিনিউয়াস প্রসেস ফর এন অর্গানাইজেশন। সো প্ল্যানিং স্টেপে আমরা যেটা দেখেছি যে অর্গানাইজেশন যে পারফরমেন্স প্ল্যানিংটা করে সেটা অবশ্যই ইন্ডিভিজুয়াল গোল, আমি ইন্ডিভিজুয়ালের একটু যে একটু একটু আপনাকে পজ করছি, আমি আবার সুযোগ দিচ্ছি। দেখেন এখানেও বলে দিয়েছে যে পারফরমেন্স প্ল্যানিং কোনটা, পারফরমেন্স প্ল্যানিং কোনটা না। ডকুমেন্টার মানে ইউনিক যে ক্যারেক্টারিস্টিক্স আছে, সে দেখেন পারফরমেন্স প্ল্যানিং এর পুরো ডিটেইল স্ট্রাকচারটা বলেছে যে কিভাবে করে পারফরমেন্স প্ল্যানটা করতে হয়। জি ম্যাম, আপনি বলেন। বাকি কম্পোনেন্ট গুলো তো আপনি গেলে দেখবেন যে কোন জিনিসটা কিভাবে করে করেছে, তার আইডিয়াল সিনারিও গুলো এখানে ডিসক্রাইব করা আছে। জি ম্যাম বলেন কাইন্ডলি। ওকে স্যার, সো প্ল্যানিং এ যেটা বলা হচ্ছে যে আমাদের প্ল্যানিং করার সময় অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল গোল এভাবে প্ল্যান করবো যেন সেটা অর্গানাইজেশনের গোলের সাথে অ্যালাইন হয়। এবং যে অ্যাকশন স্টেপটা এখানে মেনটেন করা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে এমপ্লয়ি একটা হচ্ছে একটা ইউনিট, দেন হচ্ছে টিম, দেন হচ্ছে অর্গানাইজেশন। সো প্রথমে হচ্ছে টোটাল অর্গানাইজেশনের যে গোলটা থাকবে সেটা টিমে ভাগ হবে, দেন সেটা এমপ্লয়ি লেভেলে ভাগ হবে, এবং ওভারঅল ইন্ডিভিজুয়াল গোলটা অর্গানাইজেশনের গোলের সাথে ম্যাচ হবে। সো টিপস ফর যে সেটিং গোল, সেখানে আমরা দেখেছি কিভাবে একটা গোল সেট করতে হয় স্মার্ট ওয়েতে, এন্ড কিভাবে সেটা পার্সোনাল কম্পিটেন্সির উপর বেসড করে কোনো এমপ্লয়ির স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, সেটার উপর ডিপেন্ড করে গোল সেট করতে হবে। এন্ড হচ্ছে কিভাবে আপনার পারফরমেন্স গুলা কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ হবে। একটু দেন হচ্ছে অবশ্যই গোল যেন আপনার 3 থেকে 5টা হয়, এবং সেটা যেন ক্রুশিয়াল যেই গোলগুলো অর্গানাইজেশনের গোলের সাথে মিট করে সেটাই সেভাবে যেন আমরা সেট করি। দেন হচ্ছে ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো। ম্যানেজমেন্ট হচ্ছে আমরা যে ওভারঅল সরি মোস্ট প্রবলি অনেক কিছু স্কিপ করে যাচ্ছি। ইটস ওকে, সমস্যা নেই। ওকে, আমি খুব শর্টকাটে বলছি। ওকে, দেন হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে যে ওভারঅল ডে টু ডে বেসিস হচ্ছে অবজার্ভ করা এমপ্লয়ীদের, যে আমরা যে প্ল্যানটা করেছি, যে পারফরমেন্স প্ল্যান তাদের জন্য করেছি সেটা তারা মিট করতে পারছে কিনা, বা তারা কোনো চ্যালেঞ্জ ফেস করছে কিনা সেটা মিট করতে গিয়ে, এবং চ্যালেঞ্জ ফেস করলে সেটা কিভাবে ডিউ টাইমের মধ্যে আমরা ওভারকাম করতে পারি, সেভাবে তাদেরকে তাদের পারফরমেন্স গ্যাপ গুলা ফাইন্ড আউট করা। তারপর হচ্ছে একটা ইভালুয়েশন, আমরা যদি সরি এখানে ম্যানেজমেন্টে কিছু স্টেপ আছে, আমি এটা একটু মেনশন করতে চাই। সেটা হচ্ছে ডিউরিং দিস টাইম, ডিউরিং দ্য পারফরমেন্স ম্যানেজমেন্ট, অবভিয়াসলি সেটা টাইমলি ম্যানার হতে হবে, এবং ডেলিভারি টাইমে ম্যানেজার এবং এমপ্লয়ি দুজনকে একসাথে বসে তার যে গোলগুলা সেটা আবার একবার রিচেক করা, এবং এমপ্লয়ির যে প্রবলেম গুলো আছে সেগুলো ফাইন্ড আউট করা। এবং এই জায়গায় হচ্ছে আমরা একটা 360 ডিগ্রি ফিডব্যাক নিয়ে থাকি ওভারঅল তার ডিপার্টমেন্টের সবাই থেকে, যার লাইক পিআর, সাবঅর্ডিনেট, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার যারা আছেন, সবার থেকে একটা ফিডব্যাক নিয়ে তার পারফরমেন্স ম্যানেজিং এর কাজটা করে থাকি। দেন হচ্ছে ইভালুয়েটে হচ্ছে আমরা দেখি যে ওভারঅল আমাদের যে এক্সপেকটেশন ছিল এমপ্লয়িটা থেকে, যে গোলগুলো আমরা বছর শুরুতে তার জন্য সেট করেছিলাম সেটা সে কতটুকু মিট করতে পেরেছে। এটা হচ্ছে আমরা ইভালুয়েশন হচ্ছে আমরা অ্যানুয়াল ইয়ার এন্ডিং এ একটা করি, আর মিড ইয়ারে হচ্ছে আমরা একবার চেক করি যে কতটুকু আউটকাম এসেছে এবং কতটুকু গ্যাপ এখনো রয়ে গেছে। তো একটা হচ্ছে মিড ইয়ার রিভিউ, একটা হচ্ছে অ্যানুয়াল রিভিউ। সো অ্যানুয়াল রিভিউটাতে হচ্ছে আমরা ওভারঅলটা ইভালুয়েট করি, এন্ড এখানে হচ্ছে যদি আমরা স্যাটিসফাই হই আমাদের এমপ্লয়ি পারফরমেন্সে, সেক্ষেত্রে আমরা তাদের জন্য রিওয়ার্ড রেকমেন্ড করে থাকি। ফাইন উইথ ইট। এটা একটা মানে কমপ্লিট একটা ডকুমেন্ট, একটু কষ্ট করে যদি আপনারা পড়েন তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা। জি স্যার বলেন। আমি একটু শেয়ার করবো স্যার, একটু ইন এ ব্রিফ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আপু খুব ভালোই বলছে। আর একটা বিষয় আমি যদি ইন এ ব্রিফ বলে থাকি, তাহলে প্রথমে একটা হচ্ছে পিএমএস, সংক্ষেপে যদি পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে একটা স্মার্ট ওয়েতে, যেটা স্পেসিফিক, মেজারেবল, রিয়েলিস্টিক, তারপরে টাইম বাউন্ড, ওই বিষয়গুলোর আলোকে একটা মানে পিএমএস একটা গোল সেট আপ করা হবে, যেটা
যেখানে থাকবে ইন্ডিভিজুয়াল আইডিপিও থাকবে, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থাকবে, ঠিক পিপল অবজেক্টিভ কি থাকবে, আর স্টাফকে কিভাবে মানে স্টাফের জন্য একটা থাকবে, আর পিপল অবজেক্টিভ থাকবে, বিভিন্ন ওয়েতে দেখা যায়। আর স্টাফের ডেভেলপমেন্ট এরিয়া কি, এখানে দেখা গেছে যেটা 360 ডিগ্রি ফিডব্যাক, 360 ডিগ্রি দ্যাট মিনস একজন স্টাফ তার মানে ফিডব্যাক কি, এবং দ্যাট মিনস তার ঠিক তেমনি ভাবে তার সুপারভাইজার তার স্টাফকে বলবে, স্টাফ তার সুপারভাইজারকে ফিডব্যাক দিবে, যেটাকে আমরা 360 ডিগ্রি ফিডব্যাক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দ্যাটস অল, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি আর কয়েকটা জিনিস একটু মানে যেটা হাইলাইট করা উচিত এই জায়গাটা আমি বলি। দেখেন ওরা কি করেছে, অর্গানাইজেশনের গোলটাকে ভাগ করেছে একদম স্পেসিফিক। দেখেন অর্গানাইজেশন থেকে টিম বা ডিভিশন থাকে না, আমাদের ডিভিশন টিম নিতে পারে, এই টিমের উপরে গোলটা টিম লিডারকে দিয়ে গোলটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে যেটা অর্গানাইজেশন যেটা অ্যাচিভ করতে চায়। আচ্ছা, এবারে এমপ্লয়িকে এঙ্গেজ করেছে, এই কথাটা একটু খেয়াল করে দেখেন। যে কথাটা বলেছে এই যে ইনভলভ এমপ্লয়িজ ইন দ্য প্রসেস অফ সেটিং দেয়ার গোলস, তারা ওইটুকু পার্টের কোন অংশটা তারা পারফর্ম করবে। এখানে দেখেন এই যে লাস্টে গিয়ে বলেছে, দেখেন এই জায়গাগুলোতে আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসটা কিভাবে করে করতে হবে। এটা নিয়ে আমি রিভিউ প্যানেল নিয়ে আমি কিছু বলছি না। এখানে খেয়াল করেন যে ম্যাট্রিক্সটা দিয়েছে অন দ্য জব ডেভেলপমেন্ট, এখানে তার কি কি জিনিসগুলো লাগবে, যে মানে স্ট্রেচার অ্যাসাইনমেন্ট, তারপর ছিল স্পেশাল প্রজেক্টস, এখানে কি কি লাগবে। 20% এফোর্ট বলতেছে এখানে ফিডব্যাক, তারপর 10% বলছে তার লার্নিং এন্ড ডেভেলপমেন্টের জন্য। এই যে একটা এমপ্লয়ি আপনার সাথে একটা বছর কাজ করবে বা 5টা বছর কাজ করবে, তাকে আপনি কোন জায়গায় কখন কিভাবে ইউটিলাইজ করবেন, আপনি কিন্তু ডে ওয়ানে প্ল্যান করছেন, রাইট স্যার? স্যার কথাটা কি ক্লিয়ার? আপনার এমপ্লয়িটা আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কোন জায়গায় কাজ করবে, কিভাবে কাজ করবে, তার কাজের ফরমেশন কিরকম হবে, ফিডব্যাক কিরকম আসবে, এগুলো ইউ আর প্ল্যানিং। সো দিস ইজ কল্ড পারফরমেন্স প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, তাই তো? আমরা যদি এখন আসি যে আমরা জাস্ট গত ক্লাসে যে জায়গাটা পড়েছিলাম অলমোস্ট ডান, আমরা সবগুলো জিনিস পড়েছি। আবার আমরা আসলে এই যে ছোট ছোট ইউনিটে দেখতে বললাম না অর্গানাইজেশনের পুরো বিষয়টাকে, এটাকে বলে সিস্টেম এন্ড সাব সিস্টেম। একটা অর্গানাইজেশনের টোটাল 5টা আমরা যদি ব্রডার হেডে দেখি, যেমন আমরা একটা অর্গানাইজেশনে যদি এভাবে চিন্তা করি যে একটা আমরা এনভায়রনমেন্ট বা কালচারকে দেখি না, যে বা আমরা ধরেন একটা যদি বলি যে এরকম পরিবেশ যদি চিন্তা করি, একটা পরিবেশের মধ্যে কি কি থাকে এনভায়রনমেন্টে, ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকে হচ্ছিল পানি, বাতাস, তারপর হচ্ছিল মাটি, এগুলো থাকে, তাই তো? যে কোনো একটা কম্পোনেন্ট যদি কন্টামিনেটেড হয়, আপনি কি ওই জায়গাটায় ভালো কিছু পাবেন, বা এনভায়রনমেন্টটা কি আসলে আপনার ভালো থাকবে স্যার? না স্যার, তার মানে ইন্ডিভিজুয়াল অবশ্যই অবশ্যই। তাহলে আপনাকে যেটা করতে হবে, যেমন পানি, বাতাস, তারপর ছিল মাটি, শব্দ, আপনি যেগুলো নিয়ে আপনি বসবাস করছেন এর প্রত্যেকটারই হচ্ছে আলাদা আলাদা ফোকাস দিতে হবে। তাহলে এনভায়রনমেন্টকে যদি আমি চিন্তা করি আমার অর্গানাইজেশন, তাহলে অর্গানাইজেশনের নিশ্চয়ই আলাদা আলাদা এরকম সাব ছোট ছোট ফ্যাক্টর আছে। এখন শব্দ দূষণ বলি বা বায়ু দূষণ বলি, বায়ু দূষণের তো আলাদা আলাদা সেগমেন্ট হয় না, ছোট ছোট করে। এই সিস্টেম গুলোকে আমরা ভাগ করি সাবসিস্টেমে, আবার সাবসিস্টেম গুলোকে আরো ভাঙলে আমরা আবার সাবসিস্টেম গুলোর আবার সাবসিস্টেম পাবো। সো দ্য আইডিয়া ইজ, আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের 5টা ব্রডার হেডে সিস্টেম আছে, তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, প্রথম সিস্টেমটা হচ্ছে কেরিয়ার সিস্টেম। কেরিয়ার সিস্টেম কি বলছে? কেরিয়ার সিস্টেম মূলত এমন ভাবে কাজ করবে, তার অ্যাক্টিভিটিস গুলো এমন হবে যে সে তার কাজের দ্বারা মার্কেটে যখন অ্যাডভার্টাইজমেন্টে যাবে বা মার্কেট থেকে যখন লোক নিয়োগ করা লাগবে, তখন পাবলিক যেন হচ্ছিল বা যারা রিলেভেন্ট ক্যান্ডিডেট হতে পারেন তারা যেন এইটাতে অ্যাট্রাক্টেড হয়, দেন হচ্ছিল তাদেরকে যেন রিটেইন করা যায়। তাহলে দেখেন এখানে কি কি জিনিস আছে। ম্যান পাওয়ার প্ল্যানিং আছে, হাউ ইউ আর প্ল্যানিং ইউর ম্যান পাওয়ার্স, মানে কখন কোন ধরনের লোক লাগবে, সো এটাতে কি ধরনের সিস্টেম আপনি ফলো করছেন, রিক্রুটমেন্ট সিস্টেমটা কি ফেয়ার নাকি আনফেয়ার, ইন্টারনাল না এক্সটার্নাল অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে করছেন, এই জায়গাগুলোর উপর ডিপেন্ড করে কেরিয়ার প্ল্যানিংটা কিরকম আছে। দুটো জিনিসের কথা বলেছিলাম, একটা বলেছিলাম কেরিয়ার আমরা প্ল্যান করবো, আর একটা বলেছিলাম কেরিয়ার ম্যানেজ করবো। সো এখানে কেরিয়ার ডেভেলপমেন্টটা কেমন হবে, তারপর হচ্ছে সাকসেশন প্ল্যানিং আছে কিনা এই অর্গানাইজেশনে, দেন এই অর্গানাইজেশন রিটেইন করার জন্য আমাকে কি কি ইনিশিয়েটিভ নিবে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করেই না আপনার লোকজন আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, আপনার সিভি জমা দিবে অনেকগুলো। আমরা যেটা বলি না যে অনেক ভালো ভালো ক্যান্ডিডেট জমা দিয়েছে, তাদের মধ্যে থেকে একজন বেস্টকে আমরা সিলেক্ট করব। সো যদি ওইরকম ভালো এমপ্লয়ি মানে ভালো উড বি এমপ্লয়ি যদি আপনার কাছে বা ক্যান্ডিডেট যদি আপনার কাছে সিভি না দেয়, আপনি তো ভালো লোক পাবেন না, পাবেন না, তাই না? আচ্ছা,
সেকেন্ড থিংটা একটু খেয়াল করে দেখি, এখানে আমরা বলছি যখন আমরা নিয়ে নিলাম কেরিয়ার সিস্টেম, আমরা বলছি এটাকে ওয়ার্ক সিস্টেম, মানে তাকে আপনি কি কাজ করাচ্ছেন, এই কাজের ধরনটা যদি অ্যাট্রাকটিভ না হয়, কাজের ধরনটা যদি সে স্যাটিসফাইড না হয়, তাহলে সে তো আপনার সাথে থাকবে না। ওই যে আমরা যেটা বললাম যে একটু আমরা একটু বন্ধ রাখি, মিউট করে রাখি। ওকে, তো আমরা যেটা বলছিলাম, তাহলে আমরা রিটেইন করার জন্য তাকে আমরা কি ধরনের কাজ দিচ্ছি? অনেক সময় থাকে যে রেসপন্সিবিলিটি, তারপর হচ্ছিল জবের প্যাটার্ন, তার জন্য হচ্ছিল তার কেরিয়ার প্ল্যানের সাথে অ্যালাইন না হলে সে আসলে এই জায়গাটাতে অতটা কমফোর্ট ফিল করবে না, তো আপনার টার্নওভার রেশিও বেশি হবে, আপনি কিন্তু চাইবেন না সেটা। তাহলে অর্গানাইজেশন অবজেক্টিভের সাথে আমরা যদি মিল রেখে তার কাজটা কি হবে, তাকে আমরা কোথায় ব্যবহার করব, যে আমরা অলরেডি বলেছি পারফরমেন্স প্ল্যান, ফিডব্যাকের কথা বলেছি, তাকে গাইডেন্সের কথা বলেছি, ওই যে দেখাইলাম যে ডকুমেন্টটা, গাইডেন্সের কথা বলেছি, পারফরমেন্স অ্যাপ্রেজাল দেখে বুঝতে পারবো যে সে কতটুকু পারফর্ম করার কথা ছিল, কতটুকু করেছে, হইলে তাকে প্রমোশন দিব, রিওয়ার্ড দিব, তার জব রোটেশন করে দিব, তার এক জায়গা থেকে অনেক সময় মনোটোনাস জব, যেমন ক্যাশ অফিসাররা ব্যাংকে সারা জীবন ক্যাশ অফিসার থাকেন, তারা কোথাও চেঞ্জ হতে পারেন না, সো এইখানে রোটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন রিওয়ার্ডস প্ল্যানিং, এই জায়গাগুলো থাকা লাগবে। এটা কি বোঝা গেছে কথাটা, যে আমরা ওয়ার্ক সিস্টেমে কি কি দেখবো? আমরা দেখবো চলো তাকে কোন রোলটাতে আমরা প্লে করাচ্ছি, বা আমরা তাকে কোন কাজগুলো দিচ্ছি বেস্ট পসিবল ওয়েতে আমরা ইউজ করতে পারছি কিনা, এই জায়গাটা আমরা পারফরমেন্স প্ল্যানিং এ করবো। আচ্ছা, থার্ড যে বিষয়টা ছিল ডেভেলপমেন্ট সিস্টেম। আপনি যে এমপ্লয়িটাকে নিলেন, আপনি যে যাকে রোলটার জন্য চিন্তা করলেন যে এই লোকটাকে আমি এই পার্টিকুলার ম্যানেজারিয়াল রোলটা দিব, সো তাকে আপনি তৈরি করতে হবে, তাই না? তাকে আপনার ডেভেলপ করতে হবে। এই জায়গাতে হচ্ছে আমরা বলি যে ডেভেলপমেন্ট ফেজ আপনার তাকে ওই জায়গাটায় পারফর্ম করার জন্য তৈরি করে নেওয়া। এখানে আমরা বলছি যে ইন্ডাকশন ট্রেনিং, এমপ্লয়িটা যখন আসবে তাকে একটা ওরিয়েন্টেশন দেওয়া, অর্গানাইজেশন অ্যাজ এ হোল তাকে আমরা যখন ওরিয়েন্টেশনটা দিচ্ছি তখন এটা ইন্ডাকশন বলছি। টাস্ক স্পেসিফিক যখন আমরা তাকে তার কি কাজ হবে ওই কাজটা সম্পর্কে যখন স্পেসিফিক ট্রেনিংটা দিচ্ছি, এটাকে আমরা বলছি হচ্ছিল ট্রেনিং বা যে ইয়েটা করছি। দেন হচ্ছিল জব এনরিচমেন্ট, এটা একটু বলেন তো আমাকে, এটাতে কি বোঝাচ্ছে স্যার? আপনাদের কি ভালো লাগছে ক্লাসটা? স্যার আজকে আর না যাই নাকি? জি স্যার। আচ্ছা, এই স্লাইডটা শেষ করে নেই, আর 2-3টা পয়েন্ট শেষ করে নেই। স্যার বললেন না তো? না বললে এখানে স্টপ করে দিব। জি স্যার, পড়ান। আচ্ছা, এই স্লাইডটা পড়ান। আচ্ছা, জব এনরিচমেন্টে বলছে তাকে অ্যাডেড রেসপন্সিবিলিটি দেওয়া। অনেক সময় হয় না যে আমি একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের পার্শিয়াল রেসপন্সিবিলিটিস পাইছি, ভালো লাগে, বা আমি 2-3 জনের বস হিসেবে কাজ করতে পারছি, হয়তো আমার প্রমোশন হয় নাই, বাট স্টিল আমাকে আপনি রেসপন্সিবিলিটিস দিয়েছেন। বা অনেক সময় রেসপন্সিবিলিটিস গুলো অনেক সময় মানুষকে এখানে কি বলা যায়, মোটিভেট করে। হ্যাঁ, দেন সেলফ লার্নিং মেকানিজম, আপনি নিজে শিখার যে জায়গাটা, অনেক অফিস বা ভালো ভালো অফিস আছে যে তার রিলেভেন্ট ওয়ার্ক রিলেটেড বিভিন্ন ডকুমেন্টেশন লাইব্রেরি, বা আমরা যদি বলি যে ইনস্টিটিউশনাল মেমোরি যেগুলো রাখে, সো দ্যাট তারা জানতে পারে। হ্যাঁ, এই জায়গাগুলোতে সেলফ লার্নিং এর অপশন থাকে। দেন হচ্ছিল পটেনশিয়াল অ্যাপ্রেজাল, এইটাকে বলছি হচ্ছিল আপনার পিয়ার গ্রুপের কাছ থেকে জানতে পারা বা আশেপাশে থেকে জানতে পারা যে উনি আর কি কি ট্যালেন্ট হোল্ড করে। যেমন এই ভাইয়াটা খুব ভালো একটা এক্সেল এর কাজ জানে, বা ওই ভাইয়াটা খুব ভালো ডিজাইন করতে পারে। এইটা হয়তো তার বেসিক স্কিল রিকোয়ারমেন্টের মধ্যে ছিল না, বাট স্টিল তার এই স্কিলটা অনেকগুলো কাজ আমাকে রিজলভ করে দেবে। তার এই পার্টিকুলার এই হিডেন ট্যালেন্ট গুলোকে বের করে নিয়ে আসাটা হচ্ছিল পটেনশিয়াল অ্যাপ্রেজাল। দেন আমরা সাকসেশন ডেভেলপমেন্ট করছি কিনা, কাউন্সিলিং করছি কিনা, মেন্টরিং করছি কিনা, এই পার্টগুলো আমরা দেখে থাকি। সো আজকে এই পর্যন্তই রাখছি, যদি আপনাদের আর কারো কোনো কোশ্চেন না থাকে। ওকে স্যার, এটাই বলতে থাকবো। ওকে স্যার। ওকে, আমরা যে ডকুমেন্ট গুলো পেলাম, যে 4টা ডকুমেন্ট পেলাম, একটু কাইন্ডলি কষ্ট করে বাসায় যদি একবার পড়েন, তাহলে আপনি কাজের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন গুলো লাগবে এইগুলার টুল কিট গুলো আমরা একটু সার্চ করলেই ইন্টারনেটে পাবো। না পাইলে আমাকে বলতে হবে, যে ফর্মস গুলো দিয়ে অ্যাসেসমেন্টটা করে যে আমি কোথায় আছি, কি করতে হবে, এই ফর্মস গুলো উই উইল ডেলিভার। ঠিক আছে, সবগুলো জিনিস প্র্যাকটিক্যাল হবে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার একটা সাজেশন দরকার ছিল। প্লিজ স্যার, প্লিজ। স্যার এটা হচ্ছে স্যার আমরা যারা এইটা প্র্যাকটিস করছি স্যার, তাদের জন্য কোন জিনিসটা বেটার, থিসিস করা, মানে লাইক রিসার্চ করা, আর কোন একটা প্রজেক্ট রিপোর্ট করা? আচ্ছা, এইখানে দুইটাই হলো ইম্পর্টেন্ট। আমি একটু বলি দুইটা আঙ্গিক। থিসিস যখন করা হয় অনেকে ভাবে যে এটা হচ্ছে বুকিশ থিং অথবা হচ্ছে থিওরি, তাই তো?
আর স্যার প্রজেক্ট করার মানে এটাও বলা হয় যে যারা হয়তো বা টিচিং পজিশনে যেতে যাচ্ছে তাদের জন্য ইট উইল বি বেটার। আচ্ছা, আমি একটু দুইটা জিনিস বলি। অ্যাকশন রিসার্চ যখন হয়, অ্যাকশন রিসার্চে আমি জানি না ওয়েদার ইউ হ্যাভ ওয়ার্কড উইথ, আমরা খুব রিসেন্ট করেছি হচ্ছিল আপনার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপরে। অ্যাকশন রিসার্চ গুলো সরাসরি করে এইভাবে যে আপনি যাবেন ফিল্ডে, ডাটা নেবেন, ডাটা নিয়ে কনসালটেন্ট যেরকম করে না যে আপনি এই জায়গায় এই জিনিসগুলো করবেন, সর্ট অফ প্রেসক্রিপশন দেয় যে ভাই আপনি এইটা করতে হবে। এটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস, বেসলাইন যেগুলো করে, এখানে আপনি যেটা দেখতে পাবেন যে প্রবলেম ফাইন্ড আউট করে, তারা রিকমেন্ডেশনস গুলোকে আর ফাইনালাইজ ওভাবে করে না। এই জায়গাগুলোতে দেখা উচিত, এইভাবে দেখা যায়, থিওরি এভাবে করে বলছে বা অনেক দেশে এভাবে করেছে, তারা এভাবে কমেন্ট করে। আর প্রজেক্ট হচ্ছিল আপনি কোন একটা টাস্ক বা কোন একটা ইমপ্লিমেন্টেশন ফেজে আপনি সরাসরি নিজে যুক্ত হয়ে কাজ করছেন। তো তিনটার ফ্লেভার কিন্তু তিন রকম। এবং আপনি কনসালটেন্সির যে জায়গাটা আমি বললাম যে আপনাকে কোনো প্রবলেম সলভ করতে হবে, ওই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। স্যার আপনি কোনটা সাজেস্ট করবেন? আমি ডিসিশন নিতে পারছি না, দ্যাটস ওয়াই কোশ্চেন করা। সো আচ্ছা, এতে থিসিস করব আর প্রজেক্ট রিপোর্ট করব? আমার কাছে মনে হয় যে থিসিস রিপোর্ট করলে আপনি অনেকগুলো প্রজেক্ট সম্পর্কেও আইডিয়া পাবেন, ডাটাগুলো চলে আসবে, মানে আপনার লার্নিংটা অনেক বেশি ওয়াইডার হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। শিওর। সো অনেকটুকু বিরক্ত হলেন আজকে, আমাকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আশা করছি উপকার হয়েছে আজকে, নাকি? জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আর যদি আসসালামু আলাইকুম স্যার। জি জি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।